সময় বহমান, এই বহমান সময়ের সাথে সাথে জীবন এগিয়ে যায়। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত সময় এসে গিয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত মানুষটার কাছে যাওয়ার সময় হয়ে এসেছে। অনেকটা ভয়, কৌতূহল, ভালো লাগা, মন্দ লাগা সব অনুভূতিগুলো একসাথে মনে চেপে প্লেনের সিটে বসে আছি। বুকের মধ্যে কেমন অস্থিরতা অনুভব হচ্ছে। কখনো কোথাও একা একা যাওয়ার অভ্যাস নেই আমার, তাই টেনশনে কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে। টিস্যু নিয়ে মুখটা মুছে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। কথা ছিল ভাইয়া এসে আমাকে এয়ারপোর্টে রেখে যাবে, কিন্তু পরে দেখি ভাইয়ার সাথে বাবাও রেডি হয়েছে। হয়তো আদরের একমাত্র মেয়েকে একা ছাড়তে তারও খুব দুশ্চিন্তা হচ্ছে। রাজশাহী থেকে ঢাকা আমরা ভোর রাতে এসে পৌঁছেছিলাম। এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে আমার বাবার বন্ধু থাকেন। সারাদিন সেখানে রেস্ট নিয়ে রাত 8টায় আমরা এয়ারপোর্টের উদ্দেশ্য এসেছিলাম। 10টায় আমার ফ্লাইট। ট্যুরিস্ট ভিসাতে 1 মাসের জন্য দুবাই যাচ্ছি আমি যখন চলে আসি, বাবার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। শক্তপোক্ত পুরুষ মানুষ বলে হয়তো দুর্বলতা দেখাতে পারছিলেন না, তবে উনার যে খুব কষ্ট হচ্ছিল, বিষয়টা উনার চোখে মুখে ফুটে উঠছিল। বাবাকে দেখে আমি সশব্দে কান্না করে দিলাম। বাবা এক হাতে জড়িয়ে বুকে নিলেন আমাকে, কপালে আদরের পরশ এঁকে দিয়ে নরম গলায় বললেন, ভালোভাবে যাস মা, ওইখানে তোর শাশুড়ি মা তোকে রিসিভ করতে আসবে। একদম ভয় পাবি না, চিন্তা করবি না কেমন। বাবার কথায় কান্না করতে করতে আমি হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ালাম। বাবা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ভাইয়া মলিন মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কখন এত বড় হয়ে গেলি হুম্মম, আমাদের একা ফেলে চলে যাচ্ছিস। তোকে ছাড়া যে বাড়িটা শূন্য শূন্য লাগবে। আবদারে ঝুলি নিয়ে হুটহাটকে আমার ঘরে আসবে বলতো। ভাইয়ার কথাগুলো যেন তীরের মতো বুকে গিয়ে বিঁধল। গলা ছেড়ে কেঁদে উঠে ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম। অনুভব করলাম ভাইয়া ও কাঁদছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, নিজের খেয়াল রাখিস, সাবধানে যাস, আর যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাকে বলিস। ভালো থাকিস কেমন। জানালার পাশের সিটে বসে আছি আমি। কাঁচ ভেদ করে আমার দৃষ্টি বাহিরে আবদ্ধ, তবে আমার মন মস্তিষ্ক বিভিন্ন ভাবনাতে মশগুল। সেদিনের পর থেকে উনার সাথে আর একদিন কথা হয়েছিল। একদম স্বাভাবিক কথা হয়েছিল আমাদের। হয়তো পাশে কেউ ছিল, আর না হয় বড্ড বেশি অভিমান জমেছে বুঝি আমার উপর। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। জীবন কত বৈচিত্র্যময়, জীবনের শত রং, শত ভাবনা। প্রকৃতি যেমন ক্ষণে ক্ষণে রং বদলায়, জীবনে চলতে গিয়ে আমরা মানুষরাও তেমন ধাপে ধাপে রং বদলায়। এই তো কিছু দিন আগে আমি কোথাও যাব না বলে কেঁদে কেটে একাকার করে দিলাম। আপন জনদের ছেড়ে যাওয়ার কথা মনে হলেই বুকে তীব্র যন্ত্রণা হতো। কিন্তু আজ সেই আমি দিব্যি একা একা ছুটে চলে যাচ্ছি আপনজনদের ছেড়ে, নতুন ঠিকানায়, নতুন ভালোবাসার টানে। কথাগুলো ভাবতেই অনুভব হলো পাশে এসে কেউ বসলেন। পাশে লক্ষ্য করে দেখলাম বাবার বয়সী একজন আঙ্কেল পাশে বসে আছেন। আমাকে তাকাতে দেখে উনি মৃদু হেসে নরম কণ্ঠে বললেন, একা যাচ্ছ মা। আমি উনার কথায় মুচকি হেসে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ালাম। উনি আবার স্বাভাবিক স্বরে বললেন, ঘুরতে যাচ্ছ নাকি কোনো প্রয়োজনে। আমি স্বাভাবিক স্বরে বললাম, আমার হাজবেন্ড থাকে আঙ্কেল দুবাই, তার কাছেই যাচ্ছি। আমাদের কথার মাঝে বিমানবালারা এসে বলে গেলেন,
সিট বেল্ট বেঁধে নিতে। কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উড়াল জমাবেন এমন ঘোষণা কানে এলো। বুকের ভেতর কেমন ধক করে উঠল। দুরু দুরু বুকে দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। কল্পনায় চোখের সামনে উনার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। মনে মনে বললাম, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে একটি। এখানে রোজ লাখ লাখ মানুষের যাতায়াত হয়। প্রথমে আমি জানতাম দুবাই একটি দেশ। তবে না, দুবাই কোনো দেশ নয়। দুবাই একটা রাজ্য। সংযুক্ত আরব আমিরাতে একটি স্বনামধন্য ও উন্নত শহরের নাম দুবাই। আমি এয়ারপোর্ট থেকে বাহিরে বেরিয়ে এলাম। এখন সময় কত জানা নেই। বাহিরে সবকিছু কেমন অচেনা অজানা, বুকের ভেতর ধক করে উঠল। ভয় এক ধাপ দিতেই কেউ আমার নাম ধরে আমাকে ডাকল, শুনতে পেলাম। কোথায় থেকে ডাকটা এসেছে তা দেখার উদ্দেশ্যে তাকাতেই দেখতে পেলাম মা হাসি হাসি মুখে এগিয়ে আসছে আমার দিকে। মা কাছে আসতেই আমি সালাম দিলাম। মা সালামের উত্তর দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে নরম স্বরে বললেন, আসতে কোনো সমস্যা হয়েছিল মা? মায়ের কথায় মুচকি হেসে ছোট করে না বললাম। তারপর শান্ত স্বরে বললাম, শুধু এখানে এসে বাহিরে বের হয়ে যদি আপনাকে না দেখতে পাই, সেই ভয় হচ্ছিল। মা আমার কথায় আমার মাথায় হাত দিয়ে আদর করে বললেন, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম এখানে। আমি যতই অপেক্ষা করি সমস্যা নেই, কিন্তু আমার মা বাহিরে বের হয়ে যদি আমাকে দেখতে না পায় সেই জন্য এত তাড়াতাড়ি এসে বসে আছি আমি। কথাগুলো বলতে বলতে একজন মানুষ এসে সামনে দাঁড়ালেন। মায়ের সাথে কি যেন কথা বলে আমার লাগেজগুলো গাড়িতে তুলে আমাদের গাড়িতে ওঠার জন্য গাড়ির দরজা খুলে দিলেন। আমি আর মা গাড়িতে উঠে বসলাম। গাড়ি আমার অজানা এক গন্তব্যে ছুটে চলতে লাগল। রাজশাহী বিভাগের গণ্ডি, কখনো না পার হওয়া মেয়ে আজ কি এক বিশাল সাম্রাজ্যের মতো জায়গায় এসে পড়ল। চারিদিকে বিশাল বিশাল ইমারত আর এত সুন্দর শহর দেখে আশ্চর্য হয়েছে রইলাম জানালার বাহিরে। উপভোগ করতে লাগলাম দুবাই শহরের সৌন্দর্য। বিশাল এক বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামল। গাড়ি থেকে মা আর আমি নামলাম। উপরে তাকিয়ে ঠিক অনুমান করতে পারলাম না ঠিক কত তলা বিল্ডিং এটি। পুরো রাস্তা মায়ের সাথে পরিবারের সবার কথা শোনার পর শুনলাম উনি পরশু বিকেল হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ রয়েছেন। উনাকে নাকি আমার আসার ব্যাপারে কেউ কিছু জানায়নি। আমি আসব এই কথা শুনে বড় আপু নাকি সবাইকে নিষেধ করেছেন, যেন উনাকে এই বিষয়ে কেউ কিছু না বলে। সারপ্রাইজ দিবে নাকি উনাকে। তবে এই বিষয়টার মূল হোতা যে আমার আলাদিনের চেরাগের যিনি, সেই খবর কি কারো আছে? আমি কনফার্ম ভাইয়া এই কাজটা করেছেন। আরিফা আপু আর ভাইয়া সেই মেয়েজের ওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই দিন আমার কথা শুনে ভাইয়া হয়তো আপুকে এইসব করতে বলেছেন। বিষয়টা মনে করে চুপচাপ মায়ের পিছু পিছু লিফটের ভেতর ঢুকালাম। বুক দুরু দুরু করতে লাগল ক্রমশ। উনার সামনে কিভাবে দাঁড়াব? উনি আমাকে দেখে ঠিক কি প্রতিক্রিয়া করেন সেটা ভেবেই গলা শুকিয়ে উঠল আমার। বাড়ি এসে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে। বাসায় আমি আর মা ছাড়া কেউ নেই। বাবা অফিসে গিয়েছেন। বাড়ি এসে মা উনাকে কোথাও খুঁজে না পেয়ে উনাকে ফোন দিয়েছিলেন, উনিও নাকি অফিসে গিয়েছেন।
বিষয়টা মা শুনে খুব রাগারাগি করেছেন। পরে ফোন কেটে দিয়ে আমাকে উনার রুমে এসে ফ্রেশ হতে বলে চলে গেলেন। উনার রুমে ঢুকতেই বুকে কেমন প্রশান্তি বয়ে গেল। উনার রুমটা খুব একটা বড় নয়। মাঝারি সাইজের রুমের মাঝে একটা বক্স খাট পাতানো রয়েছে সাদা রঙের, আর তাতে মখমলের হালকা আকাশী রঙের চাদর বিছিয়ে রাখা রয়েছে। দুপাশে দুটো ছোট ছোট বেডসাইড টেবিল। যেই দেওয়ালের সাথে খাট পাতানো রয়েছে তার বিপরীত পাশের দেওয়াল ঘেঁষে রয়েছে একটা আলমারি। আলমারির পাশে একটা ড্রেসিং টেবিল। উনি যে ভীষণ রুচি সম্পন্ন মানুষ এইটা তার রুম দেখে যে কেউ উপলব্ধি করতে পারবে। কথাগুলো ভাবতে ভাবতে আলমারি খুললাম। পুরো আলমারি জুড়ে মানুষটার কাপড়। একটা শার্ট সহ শার্টের হ্যাঙ্গার নিচে নামালাম। কতদিন মানুষটার গায়ের ঘ্রাণ পায়নি। কথাটা ভেবে শার্টটা নাকের সামনে এনে গভীরভাবে নিঃশ্বাস টানলাম। সমস্ত শরীরে কম্পন সৃষ্টি হল মনে হয়। বুকের মধ্যে কেমন চিন চিন করে উঠল। মনে মনে নেশা নেশা ভরা কণ্ঠে বললাম, আর কত দেরি, আর কতক্ষণ? আমার যে আর সহ্য হচ্ছে না। আপনাকে দেখতে চাই, প্লিজ যেখানেই থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসুন। লম্বা একটা শাওয়ার নিয়ে বাহিরে বেরিয়ে এলাম। ল্যাগেজ থেকে পার্পেল কালার শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিলাম। চুলগুলো আঁচড়িয়ে বাহিরে বেরিয়ে এলাম। বাড়িটা খুব বেশি বড় নয়। বসার ঘর এবং আর দুইটা ঘরের তুলনায় আমাদের রুমটাই বেশি বড়। আসার সময় লক্ষ্য করলাম আমাদের ঘরের সাথে লাগানো বেশ বড় খোলা একটা বেলকুনি রয়েছে। তবে এত উঁচুতে থাকায় ভয় আমি বেলকুনিতে প্রবেশ করিনি। আমার হাইট ফোবিয়া রয়েছে, তাই সাহসে কুলোয়নি। বসার রুমে আসতেই মা টেনে নিয়ে গিয়ে খাবার খেতে দিলেন আমাকে। তারপর পাশে বসে স্বাভাবিক স্বরে বললেন, রাবেয়াকে ফোন দিয়েছিলাম, তুই ঠিকমতো এসেছিস তা জানিয়ে দিলাম। মায়ের কথায় সৌজন্য বোধ হেসে আমি খাবার খেতে লাগলাম। মা এবার আমার পাতে মুরগির রোস্ট তুলে দিতে দিতে বললেন, আরাফ আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে যাবে, তুই খেয়ে দে, রেস্ট নে কেমন। মায়ের কথায় হ্যাঁ সম্মতিতে মাথা ক্যাত করে খেতে লাগলাম। মানুষটা আর কত দেরি করবে। আমার যে বুকে ব্যথা অনুভব হচ্ছে। উনাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে। সন্ধে পেরিয়ে গেছে মনে হয়। দূর থেকে ক্ষীণ আজানের ধ্বনি কানে আসছে। সেই দুপুরের পর ঘুমিয়েছি, সবে জেগে উঠলাম। কোনো ওয়াক্তের আজান এইটা সেটাও বুঝতে পারছি না। বিছানা ছেড়ে উঠে রুমে উকি ঝুঁকি দিয়ে দেখলাম না, উনি আসেননি। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বাহিরে আসতেই কলিং বেল বেজে উঠল। বুকের মধ্যে ছ্যাতো করে উঠল সাথে সাথে। কান খাড়া করে দিয়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। উনার রাশভারী কণ্ঠস্বর শুনে কয়েক মুহূর্তের জন্য দম আটকে গেল আমার। যখন বুঝলাম উনি ঘরের দিকে আসছেন, কি করব না করব ভেবে দৌড়ে গিয়ে বিছানায় গায়ে কম্বল মুড়ি দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়লাম। খট করে দরজা খোলার আওয়াজ হল। দম আটকে পড়ে রইলাম আমি বিছানায়। উনি রুমে এসে ঠিক কি করছেন কম্বলের নিচে থেকে ঠিক বুঝতে পারলাম না। খুব ইচ্ছে হচ্ছে কম্বল তুলে মানুষটাকে একবার দেখার। আমার ভাবনায় মাঝে ধপ করে আমার পাশে শুয়ে পড়লেন মনে হয় উনি। উনার তীব্র গায়ের গন্ধ আমাকে মাতাল করে দিল ক্রমশ। আস্তে আস্তে কম্বল মাথা থেকে নামিয়ে উকি দিয়ে দেখলাম উনি চোখ বন্ধ করে হাত পা ছড়িয়ে শুয়ে আছেন। মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে উনার। জোরে জোরে নিঃশ্বাস নেওয়াতে মনে হচ্ছে উনি অসুস্থ বোধ করছেন। উনি চোখ বন্ধ করে কপালে মৃদু চাপ দিলেন। বুঝতে পারলাম উনার মাথা ব্যথা হচ্ছে।
তাই ভনিতা না করে আস্তে আস্তে আমার হাতটা উনার কপালের কাছে আনলাম। কাপা কাপা হাতে উনার কপাল স্পর্শ করতেই কেঁপে উঠলাম আমি। তবে উনার কোনো ভাবান্তর হল না। তাই হাত দিয়ে উনার কপালে মৃদু চাপ দিতেই উনি বিদ্যুৎ গতিতে চোখ বুজেই ঝাপটে ধরল আমাকে। হঠাৎ এভাবে আচমকা জড়িয়ে ধরায় আমি সশব্দে আতঙ্কে উঠলাম। উনার মুখটা আমার গলায় অনুভব হতেই শিউরে উঠলাম ক্রমশ। গলায় খোঁচা খোঁচা দাড়ির হালকা ছোঁয়া লাগতেই মাতাল হওয়ার মতো অবস্থা আমার। আবেশে গা ছেড়ে দিলাম। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। উনি গলায় মুখ ডুবিয়ে নেশা নেশা কণ্ঠে ফিসফিস করে বললেন, যদি তুমি শুধু আমার ভাবনাতে এসে থাকো, তবে প্লিজ 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 আজ সারা রাত আমার ভাবনাতে থেকে যাও। তোমাকে জড়িয়ে ধরে সারা রাত কাটিয়ে দিব। বিশ্বাস কর, এর চেয়ে বেশি কিছু চাই না। আমার ভাবনাতে শুধু তোমাকে চায়, শুধু তোমাকে, তোমার গায়ের গন্ধটা আজ সারা রাত যেন থাকে। আমি এই গন্ধে মাতাল হতে চাই। প্লিজ চোখ খুলে একবার তোমাকে দেখি। প্লিজ চোখ খোলার পর তুমি যেন হারিয়ে না যাও, প্লিজ। উনার বলা প্রতিটি কথা আমার বুকে হাতুড়ি পেটিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে গলায় মুখ রেখে উনার কথা বলা আমার শরীরের শিরা উপশিরায় যেন কম্পন সৃষ্টি করছে। চোখ থেকে অবাধ্য নোনা পানি টপটপ করে পড়তে লাগল। মানুষটা আমাকে উনার কল্পনা মনে করছেন। বিষয়টা ভেবে নিজেকে শক্ত করলাম। আজলা ভরে উনার মাথাটা হাতে নিলাম। অনুভব করলাম মৃদু উত্তাপ এখনো উনার শরীরে রয়েছে। আজলা ভরে উনার মুখটা আমার সামনে আনলাম। এখনো উনি চোখ বন্ধ করে রয়েছেন। হয়তো চোখ খুললেই আমি হারিয়ে যাব এই ভয় পাচ্ছেন। উনার মায়াবী চেহারা ঘরের ড্রিম লাইট আলোতে দেখা যাচ্ছে। বড্ড মোহময় লাগছে উনাকে দেখতে। আস্তে করে উনার মুখের সামনে ঝুঁকে পড়লাম। উনার দুচোখের পাতায় মৃদুভাবে ওষ্ঠ ছুঁয়ে দিলাম। তারপর কপালে গাঢ় চুম্বন করে উনার মুখের খুব কাছে গিয়ে ফিসফিস করে বললাম, তাকিয়ে দেখুন একবার, আমি কোথাও যাব না আর। আজ সারা রাত কেন, সারা জীবন আপনার কাছে থাকব। আপনাকে আলিঙ্গন করে সারা জীবন কাটিয়ে দিব। চোখ খুলুন। আমার কথাতে উনি আস্তে করে চোখ খুললেন। আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে উনার। আমি পলকহীন চোখে উনার দিকে চেয়ে রইলাম। উনি কিছুক্ষণ আমার দিকে মোহময় দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ ভ্রু কুঁচকে তাকালেন। ঝট করে উঠে বসলেন। উনার এমন আচরণে আমি চুপচাপ উনার দিকে তাকিয়ে বসে রইলাম। উনি বিছানা ছেড়ে দ্রুত নেমে ঘরের আলো জ্বালিয়ে দিলেন। আমি লজ্জায় মাথা নত করে বসে রইলাম। সহসা উনি ছুটে এসে আমাকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরলেন। উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, নিরুপমা, তুমি কি সত্যি আমার সামনে আছো? সত্যি কি তুমি এসেছ, নাকি আমি স্বপ্ন দেখছি? বল না, এইটা সত্যি, বল না। আজ কয়েকদিন তোমাকে রোজ স্বপ্নে দেখতে দেখতে আমি পাগল হয়ে পড়েছি। কিন্তু আজ তোমাকে একদম স্বপ্নের মতো লাগে না জানো? কারণ আজ তোমাকে বড্ড বেশি রঙিন দেখাচ্ছে। তবে স্বপ্নের তো কোনো রং হয় না। উনার এমন পাগলামো আমি কখনোই দেখিনি। তাই সহ্য করতে পারলাম না। আজলা ভরে উনার মুখটা সামনে এনে কান্না ভেজা স্বরে বললাম, আমি সত্যিই এসেছি। এইটা স্বপ্ন নয়, আমি আজ সকালে এসে পৌঁছেছি এখানে। আপনাকে ছেড়ে একদম ভালো নেই আমি। আপনার অনুপস্থিতিতে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। উনি আমার কথা শুনে আমার মুখটা আজলা ভরে ধরলেন। মাদকতা মেশানো চোখে চেয়ে দেখতে লাগলেন। আমি মোহময় চোখে উনার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম,
যদি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ছুঁয়ে দাও, যদি ভালোবাসতে ইচ্ছে হয় ভালোবাসো। কথাগুলো শেষ না করতেই অনুভব করলাম কারো পাগল করা ওষ্ঠের পাগলামো গাঢ় থেকে গাঢ়তম হচ্ছে আমার ঠোঁটে। আবেশে চোখ বন্ধ করে ফেললাম। চোখের কোনো বেয়ে টপটপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অনুভব করলাম উনার ওষ্ঠের বিচরণ আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। মাতাল করা ভালোবাসায় ভরিয়ে তুলেছে মন, প্রাণ, তনুময়। প্রচণ্ড উত্তাপে মানুষটার গা যেন পুড়ে যাচ্ছে। মা বাবাকে ডাকতে যাব সেই অবস্থাতেও নেই আমি। একদম শক্ত করে জড়িয়ে বুকে মুখ ডুবিয়ে শুয়ে আছে উনি। যতবার বাঁধন খুলে উঠতে চেষ্টা করছি, উনি আরও গভীরভাবে জড়িয়ে নিচ্ছে আমায়। যেন ছেড়ে দিলই আমি হারিয়ে যাব। সন্ধ্যায় যখন উনার ভালোবাসায় বিভোর আমি, ঠিক তখনই মায়ের উচ্চ স্বরে ডাক কানে আসে। চমকে উঠে উনাকে হাত দিয়ে সরানোর চেষ্টা করলে উনি গাঢ়ভাবে আমাকে জড়িয়ে ধরে মোহময় কণ্ঠে বললেন, প্লিজ যেও না, প্লিজ। উনার কথায় মৃদু হেসে উনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলাম, একটু অপেক্ষা করুন, আমি আসছি। অনেকটা অভিমান নিয়েই উনি আমাকে ছেড়ে দিল। আমি মুচকি হেসে উঠে বাহিরের উদ্দেশ্য যেতে লাগলাম। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে উনার দিকে চেয়ে দেখলাম উনি অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুচকি হেসে রসিকতার স্বরে বললাম, অভিমানটা তুলে রাখুন। সুদ সমেত আমি অভিমানটি মিটিয়ে দিব। কথাগুলো বলে আমি মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়াই। তবে মায়ের সাথে রাতের খাবারের ব্যবস্থা করে যখন ঘরে আসি তখন উনাকে দেখে আমার চোখ চটগাছ। উনি এখনো সেই ড্রেসেই, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুখটা কেমন রক্তিম দেখাচ্ছে। মৃদু কম্পন অনুভব হতেই আমি দ্রুত উনার পাশে বসলাম। কপালে হাত দিয়ে চেক করতেই আটকে উঠলাম। গা প্রচণ্ড উত্তাপে যেন পুড়ে যাচ্ছে। কপালে হাত রেখে মৃদু কণ্ঠে ডাক দিলাম, শুনছেন? আমার কথায় কোনো উত্তর আমি পেলাম না। তবে ঝট করে আমার কোমরে হাত দিয়ে উনি আমাকে উনার বুকের উপর দিয়ে পার করে পাশে শুইয়ে দিলেন। তারপর আমার বুকে উনার মাথা দিয়ে কোমর পিছিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইলেন। সেই তখন থেকে আমি এভাবে রয়েছি। উনার শরীরের উত্তাপ এখন এত বেশি হচ্ছে যে আমার গা জ্বালা করতে শুরু করেছে। আমি উনার চুলের ফাঁকে আঙ্গুল ছুঁয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে নরম স্বরে বললাম, প্লিজ আমাকে মায়ের কাছে যেতে দিন। আপনার শরীর একদম ঠিক নেই। প্লিজ মা বাবাকে ডাকতে দিন। শেষের কথাগুলো বলতে বলতে আমার গলা জড়িয়ে এলো কেঁপে উঠল কণ্ঠস্বর। ধীর কণ্ঠে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আমার ক্ষণে ক্ষণে ফুঁপিয়ে উঠাতে উনি এবার আমার বুক থেকে উনার মাথাটা হালকা উপরে তুললেন। রক্তিম চোখগুলো মেলে আমার দিকে তাকালেন। নিচু হয়ে এসে আমার থুতনির বাম পাশের তিলে মৃদু ঠোঁট ছুঁয়ে দিলেন। সহসা কেঁপে উঠলাম আমি। উনি এবার আমার গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, ছেড়ে দিব শুধু মাত্র এক শর্তে। তোমরা যা খুশি করো। তবে প্লিজ আমাকে হাসপাতালে অ্যাডমিট করো না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে চাই না প্রিয়। তোমাকে ছেড়ে কাটানোর যন্ত্রণার চেয়ে এই যন্ত্রণা অধিক শ্রেয়। আমি নিঃশেষ হয়ে যেতে পারি শুধু তোমার বুকে মাথা রেখে। এই নিঃশেষ হয়ে যাওয়াতে বিশ্বাস কর কোনো আফসোস নেই। উনার কথাগুলো শুনে ফুপিয়ে উনাকে আষ্টেপিষ্টে উনাকে জড়িয়ে ধরলাম। আজলা ভরে উনার মুখটা তুলে সারা মুখে অজস্র চুমু এঁকে দিলাম। কপালে কপাল ঠেকিয়ে মোহময় স্বরে বললাম, কথা দিচ্ছি কোথাও যেতে দিব না আপনাকে। তবে এবার ছেড়ে দেন। উনি আমার ঠোঁটে উনার উষ্ণ
রক্তিম হয়ে উঠা ঠোঁট দিয়ে গাঢ় একটা চুম্বন করলেন। তারপর আমার বুক থেকে নেমে পাশে চিত হয়ে শুয়ে পড়লেন। আমি উনার কপালে মৃদু হাত বুলিয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিলাম। তারপর বিছানা ছেড়ে নেমে ভাঁজ নষ্ট হওয়া শাড়ি টেনে টুনে ঠিক করে ঘরের বাহিরে বেরিয়ে এলাম। বাবা মাকে বসার ঘরে টিভি দেখতে দেখে অস্থির কণ্ঠে বললাম, মা, উনার আবার জ্বর এসেছে, একবার চলুন না। আমার কথায় বাবা মা দুজনেই অস্থির হয়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে আমাদের ঘরের উদ্দেশ্যে গেলেন। ঘরে প্রবেশ করতেই মা ছুটে গিয়ে উনার মাথায় হাত দিয়ে আটকে উঠলেন। বাবাকে উদ্দেশ্য করে বললেন, অনেক জ্বর এসেছে তো ওর, ব্যাপারে শরীর মনে হয় পুড়ে যাচ্ছে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। মায়ের কথায় বুকে ধক করে উঠল। উনাকে কথা দিয়েছি উনাকে কোথাও যেতে দিব না। উনি বারবার বলেছেন হাসপাতালে অ্যাডমিট উনি হতে চায় না। এখন আমি কি করব? কিভাবে বড়দের মুখের উপর বলে দিব উনাকে না নিয়ে যাওয়ার কথা? উনারা কি আমাকে অসভ্য ভাববেন? এই একটা কথা বলার জন্য হাজারটা দ্বিধা, হাজারটা প্রশ্নে হাত কচলাতে লাগলাম। শেষে ঠিক করলাম, অনেক হয়েছে চুপ করে থাকা। অন্যের কথায় নিজেকে মানিয়ে নিতে নিতে আমি নিজেকে হারাতে বসেছি। আর নয়, নিজের জন্য না হলেও মানুষটার জন্য আমাকে মুখ ফুটে বলতেই হবে। তাই হাত কচলাতে কচলাতে এক বুক সাহস বুকে সঞ্চয় করে জোরে একটা নিঃশ্বাস ফেলে স্বাভাবিক স্বরে বললাম, বাবা, পরিচিত কোনো ডাক্তার নেই এখানে যাকে আসতে বলা যায়? উনি আমাকে বারবার বলেছেন উনি হাসপাতালে যেতে চান না। প্লিজ বাবা, ডাক্তারকে বাসায় এসে দেখে যেতে বলেন। টাইম টু টাইম ঔষধ খাওয়ানো এবং যা যা প্রয়োজন সব আমি সামলে নিব। আপনি ডাক্তারকে ফোন দিয়ে এখানে আসতে বলেন। শেষের কথাগুলো বলতে বলতে আমার গলা আটকে গেল। কান্নারা যেন গলায় দলা পাকিয়ে এসেছে। ঢোক গিলে কান্না আটকিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখ থেকে অবাধ্য এক ফোঁটা অশ্রু টপ করে গড়িয়ে পড়ল। রাত কয়টা বাজে জানা নেই। উনার কপালে হাত দিয়ে অনুভব করলাম জ্বর আলহামদুলিল্লাহ একটু কমে গেছে। বাবা আমার কথায় ডাক্তার বাড়িতে ডেকে এনেছিলেন। ডাক্তার চলে যাওয়ার পর উনার শার্টটা খুলে ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বের করে পরিয়ে দিলাম। উনার রক্তিম বর্ণের ফ্যাকাশে মুখের দিকে কেন জানি তাকাতে পারছিলাম না। গা মুছিয়ে দিয়ে খাবার এনে অনেক বুঝিয়ে শুনিয়ে একটু খাবার খাইয়ে ঔষধ খাইয়ে শুয়ে দিয়ে বাহিরে যাব বলে এক পা বাড়াতেই উনার উষ্ণ হাত দিয়ে আমার হাত টেনে ধরলেন। চোখ বুজেই বিড়বিড় করে বলতে লাগলেন, প্লিজ যেও না, প্লিজ। উনার কথায় উনার পাশে বসে উনার হাতে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে দিলাম। মাথাতে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললাম, এই যাব আর এই আসব, একটু অপেক্ষা করুন। কথাটা বলে আমি বাহিরে এলাম। মা আর বাবা চিন্তিত মুখে আমার দিকে তাকালেন। আমি মুচকি হেসে উনাদের আশ্বস্ত করলাম, সব ঠিকঠাক আছে, বাড়িতে এখনো কেউ খায়নি। বুঝতে পারলাম আমি স্বাভাবিক না হলে কেউ খাবে না। তাই ডাইনিং টেবিলের কাছে এসে প্লেট সাজাতে সাজাতে স্বাভাবিক স্বরে বললাম, আসুন মা, আসুন বাবা, খেয়ে নিবেন। অনেক রাত হয়ে গেল, আমারও খুব ক্ষুধা পেয়েছে। আমার কথায় বাবা মুচকি হেসে দ্রুত চেয়ার টেনে বসতে বসতে বললেন, রাহেলা, বাড়ির আসল গিন্নি এসে গেছে, আর তোমার জারি জুরি চলবে না, এসো খেয়ে নাও। বাবার কথায় মা মুচকি হেসে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, মাশাআল্লাহ মা, আমার একদম বড় হয়ে গেছে। এভাবেই নিজের সংসার আগলে নিস বাবা।
এইটা তো তোরই সংসার। কথাগুলো বলে মা চেয়ার টেনে বসতে বসতে রসিকতার স্বরে বললেন, বয়স তো হয়েই এলো, এখন থেকে তোদের সংসার তোরা দেখে নে। 2-4টা নাতিপুতি দে, আমরা বুড়া বুড়ি যেন একটু সময় কাটাতে পারি। মা কথাটা যত স্বাভাবিকভাবে বললেন, তার থেকে বেশি আমি লজ্জায় লাল নীল হয়ে গেলাম। চেয়ার টেনে বসে চুপচাপ দ্রুত খাবার খেতে লাগলাম। মনে মনে ব্যঙ্গ করে বললাম, নে নিরুপমা নে, আরো দায়িত্ববান বউ হওয়ার শখ কর। এখন যে 2-4টা নাতিপুতি চাইছে বাবা মা, সেগুলোর কি হবে? এসে দেখি উনি ঘুমিয়ে আছেন। পাশে শুয়ে উনার কম্বলের নিচে ঢুকতেই উনি ঘুম ঘুম চোখেই খুব স্বাভাবিকভাবে আমাকে জড়িয়ে ধরলেন। বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। সেই থেকে উনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর উপরে ছাদের দিকে তাকিয়ে রয়েছি। রাত কত হয়েছে জানা নেই। উনার জ্বর ধীরে ধীরে কমে আসছে, একটু একটু করে অনুভব করছি। কেন জানি না ঘুম আসছে না আমার। হঠাৎ পরিবারের প্রতিটি মানুষের মুখ চোখের সামনে ভেসে উঠছে। নির্ঘাত আজ রাতে কেউ ঠিকমতো ঘুমাতে ওরা খাওয়াও হয়েছে কি না সন্দেহ আছে। কথাগুলো মন উঠল। দুচোখের কোণ বেয়ে নিঃশব্দে নোনা পানি গড়িয়ে পড়তে লাগল। হঠাৎ উনি নড়েচড়ে উঠলেন। আমার বুক থেকে মাথা তুলে আমার মাথার সাথে মাথাটা ঠেকিয়ে কাত হয়ে একই বালিশে মাথা রাখলেন। গলা জড়িয়ে ধরে গালে ঠোঁট ছুঁই ছুঁই করে চোখ বুজে শুয়ে গাঢ় স্বরে বললেন,
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দুচোখ ভরে থাকব চেয়ে। মনে থাকবে? কথাগুলো এত নেশা নেশা আর মাদকতা মেশানো ছিল যে দম আটকে যাওয়া অনুভূতি হলো আমার। আর উনার ঠোঁটের হালকা বিচরণ গালে অনুভব হতেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। শরীরে মৃদু কম্পন অনুভব হল। উনি এবার আমার গালে গাঢ়ভাবে চুম্বন করলেন। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে মোহময় স্বরে বললেন, তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? কথাগুলো বলে গলায় গাঢ়ভাবে মুখ ডুবিয়ে দিল। উনার মাদকতা মেশানো স্পর্শে ছটপট করে উঠলাম। উনার হাতের বিচরণ যখন আমার পেটের উপর অনুভব করলাম, শিউরি উঠে উনার হাত সজোরে চেপে ধরলাম। উনি গলায় মুখ ডুবিয়েই আমার হাতটা ধরলেন। আঙুলের ফাঁকে আঙ্গুল দিয়ে হাতটা জড়িয়ে ধরলেন। চোখ বুজে অনুভব করলাম মানুষটার পাগল করা স্পর্শ। হারিয়ে যেতে লাগলাম এক অন্য পৃথিবীতে, যেইখানে শুধু উনার রাজত্ব, যেই রাজত্বে শুধু রয়েছে ভালোবাসা আর ভালোবাসা। সেই ভালোবাসায় নিজেকে ভাসিয়ে দিলাম। শুনতে পেলাম মানুষটার মাতাল করা কিছু নেশা নেশা বাক্য। আমি বারবার, বহুবার, বারংবার শুধু তোমাকে চাই। আচমকা বিভৎস এক স্বপ্ন দেখে চমকে উঠলাম। ভয়ে রীতিমত ঘাম ছুটে গেছে গায়ে। পাশ ফিরে তাকিয়ে দেখলাম উনি নেই বিছানায়। বুকটা কেমন ধক ধক করছে এখনো। মানুষটা পাশে থাকলে বুঝি ভয়টা কেটে যেত। কথাগুলো ভাবতে ভাবতে খাট থেকে নিচে নেমে এলাম। জানালার সামনে দাঁড়িয়ে পর্দাগুলো সরিয়ে দিলাম। ভোরের আকাশে লাল আভা ধারণ করে সূর্য উদয় হচ্ছে সবে মাত্র। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ল্যাগেজ থেকে একটা হালকা আকাশী রঙের সাদা পাড়ের শাড়ি নিলাম। বিছানায় কাপড় রেখে ওয়াশরুমের উদ্দেশ্য পা বাড়ালাম। ঘুম থেকে উঠার পর থেকে উনাকে কোথাও দেখতে পায়নি। ভেজা চুলগুলো হাত দিয়ে খোপা করে মাথায় ঘোমটা দিয়ে বাহিরে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম এখনো কেউ ওঠেনি। বসার রুম, রান্নাঘর উনাকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তিত মুখে আবার ঘরের দিকে পা বাড়ালাম। ঘরে এসে চুলগুলো ছেড়ে দিলাম। কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো থেকে টুপকাপ করে এখনো পানি ঝরছে। তাই টাওয়েল দিয়ে চুলগুলো মুছতেই বেলকুনির দরজার দিকে চোখ গেল আমার। দরজাতে থাই লাগানো থাকলেও পর্দা টানা রয়েছে, তাই বাহিরে দেখা যাচ্ছে না। দুরু বুকে অনেক সাহস খাটিয়ে বেলকনির দরজা মৃদু টান দিলাম। মুখ বের করে উকি দিয়ে দেখলাম উনি বসে বসে কফি অথবা চা খাচ্ছেন। আমি চুপচাপ দরজা ভিড়িয়ে দিতে যাব, ঠিক তখনই উনি স্বভাবসুলভ গলায় বললেন, ঘুম হয়ে গেছে ম্যাডাম, এদিকে আসুন। কথাটা বলে মুচকি হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন।
এই দিকে ওইখানে যাওয়ার কথা শুনে দম বন্ধ হয়ে গেল যেন। হাইট ফোবিয়া আছে আমার। তার মধ্যে বেলকনিটা খোলা, কোমর অবধি শুধু থাই গ্লাস লাগানো রয়েছে। তাই এতক্ষণে একবার ও এত সুন্দর সাজানো গুছানো সবুজ মন মাতানো বেকনিতে যেতে পারিনি আমি। কিন্তু উনাকে কথাটা বলবো কিভাবে? উনি কি মনে করবেন? কথাগুলো মনে মনে আওড়াতেই উনি আবার নরম কণ্ঠে বললেন, আসো। কথাটা বলে ভ্রু নাচিয়ে হাত ধরার জন্য ইশারা করলেন। উনার হাত বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে দরজার ওপাশে থেকে হাত বাড়িয়ে দিতে লাগলাম। তবে উনাকে নাগাল পেলাম না। আমার এমন অদ্ভুত আচরণে উনি ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালেন। কাপটি টেবিলে রেখে পকেটে হাত গুজে আমার সামনে দাঁড়ালেন। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আমি। উনি ডান হাত দিয়ে আমার থুতনি ধরে উঁচু করলেন। উনার চোখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। উনি চুপচাপ আমার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর সামনে আসা কিছু অবাধ্য চুল কানে গুজে দিতে দিতে গাঢ় স্বরে বললেন, আমি আছি না, আর ভয় পাবে না, এসো আমার বুকে মাথা রেখে দূর আকাশের সৌন্দর্যটা অনুভব করো। কথাটা বলে উনি আমার মাথাটা উনার বুকে চেপে ধরলেন। এক পা করে পিছিয়ে উনি বেলকনির ঠিক মধ্যেখানে দাঁড়ালেন। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম উনাকে। খামচে ধরলাম উনার পিঠের শার্টের অংশ। উনি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অনুভব করলাম হাসনাহেনা ফুলের ঘ্রাণ আসছে কোথাও থেকে। তবে এইখানে হাসনাহেনা ফুল কোথা থেকে আসবে ভেবে একটু বিস্মিত হলাম। তারপর মুচকি হেসে নিজেই নিজেকে আশ্বস্ত করলাম, উনার দ্বারা সব সম্ভব, উনি চাইলেই এদেশেও হাসনাহেনা ফুল ফুটাতে পারে। কারণ উনি প্রকৃতি প্রেমী। আমার কথার মাঝে জোরে একটা বাতাস বয়ে গেল। চুলগুলো এলোমেলো হয়ে গেল ক্রমশ। ভয় আরও গভীরভাবে জড়িয়ে ধরলাম উনাকে। উনি এবার আজলা ভরে আমার মুখটা ধরলেন। মুখটা ধরে উঁচু করতে চাইলে ভয় ভয় উনার বুক থেকে মাথাটা তুললাম। চোখ বুজে ফেললাম সাথে সাথে। উনি এবার আমার দুচোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহময় স্বরে বললেন, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে। শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসব দুজন। একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দুচোখ ভরে থাকব চেয়ে। মনে থাকবে? এখানে এসে দিন, ক্ষণ, সময়, বার সব যেন গুলিয়ে ফেলেছি আমি। আজ যে শুক্রবার সেটাও মনে নেয় আমার। আজ সবাই বাসায় রয়েছে। আরিফা আপুরা আসবে নাকি আজ? আপুর সাথে আমার খুব ছোটবেলা দেখা হয়েছিল। আপুর সাথে দেখা হবে ভেবে খুবই ভালো লাগছে। আরিফা আপু উনার চেয়ে 2 বছরের ছোট। তবে আমার বড় উনি। সকাল থেকে বাসায় রান্নার ধুম পড়ে গেছে। বিরিয়ানি, ফিরনি, খেজুরের হালুয়া, খাসির রেজালা, এগুলো মা মেয়েতে রেঁধে শেষ করতেই উনি রান্নাঘরে এসে ঢুকলেন। আর চোখে উনার দিকে একবার তাকালাম। মা এবার বেসিনেট হাত ধুতে ধুতে উনার দিকে তাকিয়ে বললেন, আমাদের হয়ে গেছে, এখন তুই কি করবি কর। মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকালাম মায়ের দিকে। তারপর উনার দিকে তাকিয়ে দেখলাম উনি ফ্রিজ খুললেন। আস্ত একটা দুম্বার রান বের করলেন। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে রানটা খুব ভালোভাবে পরিষ্কার করতে লাগলেন। মা হাত মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়িয়ে ছোট করে বললেন, চলো। আমি বিস্মিত চোখে উনার দিকে চেয়েছিলাম। মায়ের কথায় উমম বলে মায়ের দিকে তাকালাম। উনি কি করবেন মাকে জিজ্ঞেস করতে যাব,
ঠিক তখনই রাশভারী গলায় উনি বলে উঠলেন, নিরুপমা আমার সাথেই থাকুক, এটা ওটা প্রয়োজন পড়লে এগিয়ে দিবে। উনার কথায় মা খুব স্বাভাবিকভাবে আমাকে থাকতে বলে চলে গেলেন। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে উনি টেবিলের উপর একটা বড় ট্রেতে রাখলেন। আমার কৌতূহলী চোখে তাকিয়ে মুচকি হেসে আমার মুখমণ্ডলে হালকা ফু দিলেন। সামনে এসে পড়া অগোছালো কিছু চুল ক্রমশ উড়ে উঠল। উনি এবার রানের ভাজে ভাজে চাকু দিয়ে হালকা হালকা কেটে দিতে দিতে বললেন, তোমার হাজবেন্ড যে একটু আকটু রান্না পারে সেই খবর কি জানো? কথাগুলো বলতে বলতে উনি আমার দিকে চেয়ে ভ্রু উঁচু করলেন। আমি মুচকি হেসে না সম্মতিতে মাথা নাড়ালাম। এবার উনি ঝটপট ভঙ্গিতে দ্রুত বলতে লাগলেন, ওকে, তাহলে তৈরি হয়ে যাও হাজবেন্ডের হাতের রান্না খাওয়ার জন্য। আজকের রান্নাটা তোমার নামে উৎসর্গ করলাম। কথাগুলো বলে উনি নিচুট হয়ে এসে আমার গালে টুপ করে একটা চুমু এঁকে দিলেন। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রান্নায় মনোযোগ দিলেন। এদিকে লজ্জায় লালনীল হয়ে উনার কর্মকাণ্ড দেখতে লাগলাম। একটু আকটু হেল্পও করতে লাগলাম। আরিফা আপু এসেছে আধা ঘন্টা পেরিয়ে গেছে। দুলাভাই এসেছেন আপুর সাথে। আপুর একটা 8 মাসের বেবি আছে, নাম আয়ান। কি যে কিউট বেবিটা, একদম বিদেশি বাচ্চাদের মতো গোলুমলু গোল্লা। বাচ্চা আমার অনেক পছন্দের, তাই আয়ানকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম। আয়ান আসবে না বলে মুখ ঘুরিয়ে নিল। মুহূর্তে মনটা বিষণ্ণ হয়ে গেল আমার। আপু আয়ানকে আদর করে বলতে লাগলেন, যাও আয়ান সোনা, উনি তোমার মামুনি হয় বাবা, যাও বাবা। তবুও আয়ান মুখ ঘুরিয়ে নিল। তবে এবার একদম নাছোড়বান্দার মতো আমি টেনে টুনে ওকে কোলে নিলাম, কারণ ওকে কোলে নেওয়ার লোভ সামলাতে পারছিলাম না। তাই ভেবেছিলাম হয়তো ওকে কোলে নিয়ে আদর করলেই হয়তো থেকে যাবে। তবে আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে গগন বিদারক চিল্লানি দিয়ে উঠল আয়ান। সাথে ফ্রি হিসেবে 2-4টা খামচি তো আছেই। আয়ানের এমন চিল্লানিতে উনি ঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। আয়ান ততক্ষণে আমার কোল থেকে আপুর কোলে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে আছে। উনি আপুর পাশে বসে আপু আর আমাকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে? উনার কথার মাঝে আয়ান ঠোঁট ফুলিয়ে ঝাঁপ দিয়ে উনার কোলে উঠলেন। বাড়ির সবাই সশব্দে হো হো করে হেসে উঠল। শুধু আমি একটু মন খারাপ করে বসে রইলাম। আপু হাসতে হাসতে বললেন, আয়ান নিরুর কোলে থাকবে না, তাই এমন চিল্লানি দিয়েছে। সাথে নতুন মামিকে খামচি ফ্রি দিয়েছে। কথাটা বলতেই আবার সবাই হেসে উঠলেন। মা উঠতে উঠতে সবাইকে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসতে বললেন। মা আর আমি সব খাবার টেবিলের উপর এক এক সাজিয়ে রাখছি। উনি রান্নাঘর থেকে উনার রান্না করা খাবারটা নিয়ে এসে টেবিলের উপর রাখলেন। আসলেই খাবারটা দেখতে খুব সুন্দর লাগছিল। ট্রে এর উপর আস্ত একটা দুম্বার রান। আশেপাশে বিভিন্ন রকমের ফল সবজি ছড়িয়ে ছিটিয়ে আছে। একদম সবে ওভেন থেকে বের করলেন উনি। হলুদ, লবণ, ঝাল, টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা গুঁড়া, সয়া সস, সিরকা এছাড়াও আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে এই আস্ত দুম্বার রানটা সুন্দরমতো মাখিয়ে একটা বড় ট্রে করে 2-3 ঘন্টা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে পরে ট্রে সমেত মাংসটা বের করে। তার উপর ভেজে রাখা আলু, ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, আরও বিভিন্ন রকমের ফল সবজি ছিটিয়ে তার উপর হালকা টেস্টিং সল্ট, ধনে পাতা, পেঁয়াজের পাতা ছিটিয়ে মিডিয়াম টেম্পারেচারে আধা ঘন্টা ওভেনে রেখে তৈরি করেছেন উনি খাবারটা। টেবিলের উপর খাবারটা রাখতেই দুলাভাই উত্তেজিত কণ্ঠে বললেন,
আরে আরাফ ভাই, আজ হঠাৎ আপনার হাতের স্পেশাল খাবার রান্না করেছেন। কতদিন আরিফাকে বলি আপনার মতো এভাবে রেঁধে খাওয়াতে। আপনার বোন শুনলে হয়। ওর মতে আপনের চেয়ে এই খাবার আর কেউ এত টেস্টি বানাতে পারে না। দুলাভাইয়ের কথার আপু সায় মিলিয়ে বলে উঠলেন, হুমম তো, আমার ভাইয়ের মতো কেউ নয় যে তাই। কথাগুলোর মাঝে আয়ান বিরিয়ানির গামলায় দিল এক থাবা। আপু ঝট করে আয়ানের হাত টান দিল। মুঠো ভরে রাখা হাত মুখে এনে খাবার খাওয়ার বৃথা চেষ্টা চালাতে লাগল আয়ান। আপু বাদে আমরা সবাই হেসে দিলাম। আপু মার দিকে তাকিয়ে বিষণ্ণ মনে বললেন, দেখছো মা, তোমার নাতি কত দুষ্ট, আমাকে কখনোই শান্তিমতো খেতে দেয় না। কথাগুলো বলে আমার দিকে আপু তাকিয়ে বলল, তোমরা খাওয়া শুরু কর, আমি পরে খাব। ওকে নিয়ে খাওয়া অসম্ভব। অনেক দিন পর আপু এসেছেন। পরিবারের সবার সাথে খাওয়াতে কত আনন্দ। সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন ভেবে খারাপ লাগছে। আমি যে আয়ানকে কোলে নিব সেই উপায়ও নেই। এই দুষ্টু আয়ানটাও আমার কোলে এসে চিল্লানি দিচ্ছে। তবুও আপুর কথা চিন্তা করে শান্ত কণ্ঠে বললাম, আপু আয়ানকে আমি নিচ্ছি, আপনি খেয়ে নিন সবার সাথে। আমার কথায় আপু মুচকি হেসে স্বাভাবিক স্বরে বললেন, থাক নিরু, ও তোমাকে খামচি দিচ্ছে আর কান্নাও করছে। তুমি সবার সাথে খাও, আমি পরে খাব। আমাদের কথার মাঝে উনি উঠে এসে আয়ানকে কোলে নিলেন। সবার উদ্দেশ্যে সভাসুলভ কণ্ঠে বললেন, তোমরা খাও, আমরা মামা ভাগ্নেই পরে খাব। কথাগুলো বলে উনি আয়ানের হাত বেসিনে ধুয়ে দিয়ে আমাদের রুমের দিকে পা বাড়ালেন। এক পলক উনার দিকে চেয়ে শান্ত কণ্ঠে আপুকে উদ্দেশ্য করে বললাম, আপু আয়ানকে খাওয়াই দেই আমি। আমার কথায় আপু চেয়ার টেনে ভালোভাবে বসে প্লেট নিতে নিতে বললেন, দেখ পারবে কিনা, যেই দুষ্টু ও। কথাগুলো বলে আপু একটা প্লেটে অল্প কিছু খাবার তুলে আমার হাতে দিল। উনাদের খাবার খেতে বলে আমি প্লেট হাতে রুমের মধ্যে প্রবেশ করলাম। বিছানায় উনি চিত হয়ে শুয়ে বুকের উপর আয়ানকে বসিয়ে নিয়ে কথা বলছেন। আর আয়ান ফোকলা দাঁতে জোরে জোরে হাসছে। আমাকে প্লেট নিয়ে ভেতরে ঢুকতে দেখে উনি ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেতে বসনি? প্লেটে কি এগুলো? আমি মুচকি হেসে উনার পাশে বসলাম। আয়ানের গালে মৃদু চাপ দিয়ে মুচকি হেসে বললাম, দুষ্টু তার খাবার। আমার কথা শুনে উনি উঠে বসলেন। বিছানার উপর আয়ানকে বসিয়ে রাখলেন। আমি হাত দিয়ে খাবার চটকিয়ে নরম করে আয়ানের মুখে ধরতেই হা করে খাবারটা মুখে নিল। আমি খুশি হয়ে আয়ানের গালে টপ করে একটা চুমু বসিয়ে দিলাম। তবে লক্ষ্য করলাম আয়ান হাত দিয়ে যেই জায়গায় চুমু দিয়েছি সেই জায়গা মুছে দিল। ওর কাণ্ড দেখে দুজনেই সশব্দে হেসে দিলাম আমরা। বুঝতে পারছি আয়ান আমার সাথে একটু একটু করে ফ্রি হচ্ছে। গপ গপ করে খাবার খাচ্ছে সুন্দর। উনি আর চোখে একবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে রসিকতার স্বরে আয়ানের দিকে নিচু হয়ে বললেন, আয়ান, একটা সঙ্গী সাথীর দরকার না বাবা? নানু বাড়ি এসে একা একা ভালো লাগে বল? কথাগুলো বলছেন আর চোখে আমার দিকে তাকাচ্ছেন উনি। উনার কথায় মর্ম বুঝতে পেরে আমি মুচকি হাসলাম। উনি এবার আবার পূর্বের ন্যায় রসিকতার ভঙ্গিতে আয়ানের গাল টিপে দিয়ে বললেন, শুনলাম মামুনিকে নাকি তুমি খামচি দিয়েছ। তোমার তো সাহস আছে বেটা, আগে তো জানতাম তোমার মামুনিই শুধু খামচি দিতে জানে। কথাগুলো বলে উনি মুচকি হাসলেন। উনার শেষের কথায় আমি ভ্রু কুঁচকে তাকালাম উনার দিকে। অবিশ্বাস্য মুখ নিয়ে স্বাভাবিক স্বরে বললাম, আমি আবার কখন কাকে খামচি দিয়েছি?
আমার জানা মতে এমন অভ্যাস কখনোই আমার ছিল না। আমার কথায় উনি ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে মাথাটা এগিয়ে আনলেন আমার মুখের সামনে। দুষ্টু হাসি বজায় রেখে ফিসফিস করে বললেন, দেখবে। উনার কথায় চোখ বড় বড় হয়ে গেল আমার। বুঝতে বাকি নেই উনি ঠিক কিসের কথা বলেছেন। লজ্জায় মাথা নিচু করে না সম্মতিতে মাথা নাড়ানোর আগেই উনি বুকের কাছে শার্টের দুটো বোতাম খুলে কাঁধ উন্মুক্ত করলেন। আছড়ের দুটো দাগ স্পষ্ট ভেসে আছে দেখতে পেলাম। চোখ নিচু করে আয়ানের শেষ খাবারে অংশ আয়ানের মুখের সামনে ধরলাম। উনি মাথা নিচু করে কানের কানে মুখটা আনলেন। কানের ঠোঁট ছুঁই ছুঁই করে ফিসফিস করে বললেন, আরও দেখবে। উনার হালকা ছোঁয়াও শিউরে উঠে চোখ বন্ধ করে না সম্মতিতে মাথা নাড়ালাম। উনি কানে ঠোঁট ঠেকিয়ে স্লাইড করতে করতে গালে নেমে এলেন। হঠাৎ উনার এমন কাজে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হাঁসফাঁস অবস্থা শুরু হলো যেন। গোল গোল গালে মৃদু কামড়ের অনুভূতি হতেই বিস্ফোরিত চোখে তাকালাম। চেয়ে দেখি আয়ান গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আয়ানের তাকিয়ে থাকা দেখে দ্রুত উনাকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে আসলাম। কি একটা লজ্জাজনক কাহিনী। যতই আয়ান ছোট বাচ্চা হোক না কেন, লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা আমার। কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়লাম। প্লেট রেখে হাত ধুয়ে গালে হাত দিলাম। কি জানি গালে দাগ হয়েছে কিনা। যদিও আমি ধবধবে ফর্সা নয়, ফর্সাদের গায়ে একটু টোকা লাগলেই সেটা বোঝা যায়। আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। রান্নাঘরে আয়না নেই, ঘরেও এখন যেতে পারবো না। তাই মাথা নিচু করে চুপচাপ খাবার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সবার খাওয়া প্রায় শেষ। উনি আয়ানকে কোলে নিয়ে সোফায় বসে আছেন। মিটি মিটি হাসছেন আর আমার দিকে তাকিয়ে দেখছেন। ঘরে যেহেতু কেউ নেই তাই গালের কি অবস্থা দেখতে বাড়ালাম। আপু খাওয়া শেষ করে চেয়ার থেকে উঠতে উঠতে আমাকে উদ্দেশ্য করে বললেন, নীরু এবার ভাই আর তুমি খেয়ে নাও। আপুর কথায় ছোট্ট করে আসছি বলে লম্বা লম্বা ধাপ ফেলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে গালটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছি। নাক চোখে পড়ার মতো দাগ নেই। ওই হালকা ডলে ঘষে আমি একটু লাল করে দিয়েছি। বিষয়টা ভেবে মুচকি হেসে সবে পাশ ফিরব। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কোমর জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন উনি। হঠাৎ উনার আগমনে চমকে উঠলাম। হৃৎপিণ্ড যেন বহুগুণ উঠানামা শুরু করে দিল। অনুভব করলাম শাড়ি ভেদ করে পেটে হাত দিয়ে মৃদু চাপ দিলেন উনি। অস্থিরতায় দ্রুত হাতটা চেপে ধরলাম। কাপা কাপা গলায় আটকে যাওয়া কণ্ঠে মিনমিনে গলায় বললাম, কেন করছেন এমন? বাড়ি ভর্তি মানুষজন, কেউ দেখে ফেলবে। একটুকু কথা বলতেই যেন দম ফুরিয়ে গেছে আমার। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলাম। গলায় উনার ঠোঁটের বিচরণ অনুভব হতেই অস্থিরতায় ছটফট করে উঠলাম। উনি এবার কাঁধের উপর থুতনি ঠেস দিয়ে আরও গভীরভাবে জড়িয়ে ধরলেন। উন্মুক্ত পেটে উনার আঙ্গুল ডেবে গেল ক্রমশ। প্রত্যেকটা শিরা উপশিরায় রক্ত যেন ছুটোছুটি করতে লাগল। কাঁধে চিবুক ঠেকিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে মোহময় কণ্ঠে উনি বললেন, তোমায় দেখলেই কেন ছুঁয়ে দিতে ইচ্ছে করে বলতো? এত আদর আদর লাগে কেন তোমাকে? হুমম। উনার কথার কোনো উত্তর দিলাম না আমি। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি শুধু। বুকের উঠানামা যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। অনুভব করছি শাড়ির আঁচলটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে উনি ব্লাউজের ফিতা খুলে দিলেন। সমস্ত শরীর কেঁপে উঠল ক্রমশ। অস্পষ্ট স্বরে অস্থির কণ্ঠে বললাম,
আল্লাহর দোহায় লাগে, অবুঝের মতো করবেন না প্লিজ, আমাদের জন্য সবাই অপেক্ষা করছেন। আমার কথা উনার উপর কোনো প্রভাব ফেলল কি না জানি না, তবে অনুভব করলাম ডান কাঁধ হতে ব্লাউজের গলা হালকা নামিয়ে ডান কাঁধ সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেন উনি। বুঝতে বাকি নেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, তাই নীরবতা পালন করতে ঠাই দাঁড়িয়ে রইলাম। উন্মুক্ত কাঁধের উনার ঠোঁটের বিচরণ হতেই শিউরে উঠলাম। হঠাৎ উনি একটু গভীরভাবেই কাঁধে কামড় দিলেন। অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে ইস্সস শব্দ বেরিয়ে এলো। আমাকে অবাক করে দিয়ে উনি সাথে সাথে বড় বড় ধাপ ফেলে ঘরের দরজা খুলে বাহিরে বের হয়ে চলে গেলেন। কি হলো কিছু বোঝার সময়ই দিলেন না। কিছুক্ষণ চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। আস্তে ধীরে চোখ মেলে আয়নাতে নিজেকে দেখে নিজেই চমকে উঠলাম। এত এলোমেলো ভাবে নিজেকে কোনো দিন দেখিনি। মানুষটা এভাবে এলোমেলো করে দিয়ে চলে গেলেন কেন? নাকি আমাকে এভাবে এলোমেলো দেখতে উনার ভালো লাগে? কাঁধ থেকে ব্লাউজের গলার অংশ তুলে ঠিক করলাম। ফিতা লাগিয়ে বুকে আঁচল ঠিক করে ওয়াশরুমের উদ্দেশ্য পা বাড়ালাম। চোখ মুখের যে অবস্থা ফ্রেশ না হলে বাহিরেই যাওয়া দেয়, বিষয়টা ভেবে ওয়াশরুমে প্রবেশ করলাম। আজ আরিফা আপুরা থাকবেন এখানে। কাল সবাই মিলে পাম জুমেইরা কৃত্রিম দ্বীপ মালাতে বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে। উনারা বহুবার সেখানে গেলেও আমি যেহেতু এসেছি তাই এই উদ্যোগ। পাম জুমেইরা দ্বীপ সম্পর্কে একটু আকটু শুনেছি আমি। পাম জুমেইরা ২২ বছরে তৈরি দুবাইয়ের বিখ্যাত মানব নির্মিত দ্বীপ। মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে দুবাইয়ের প্রিন্স মোহাম্মদ বিন রশিদ আর মাকতুম এই দ্বীপটি নির্মাণ করেন। এতদিন ফোনে দেখলেও এখন নিজে চোখে দেখার সৌভাগ্য হবে ভেবে মনটা খুশিতে ভরে গেল। বসার ঘরে সবাই বসে আলাপ আলোচনা করছেন কাল ঠিক কি করবেন, তবে আমি সেই দিকে পাত্তা না দিয়ে অন্য ভাবনাতে মত্ত আছি। তখন নিজেকে ঠিকঠাক করে বাহিরে বের হয়ে উনাকে কোথাও দেখতে পাইনি। আমাকে দেখে মা বসা থেকে উঠে স্বাভাবিক স্বরে বললেন, নীরু খেয়ে নে মা, আরাফ একটু বাহিরে গিয়েছে, তুই খেয়ে নিবি আয়। কথাটা বলে মা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলেন। চুপচাপ বিষণ্ণ মনে আমি মার পিছু পিছু যেতে লাগলাম। তবে এখন সন্ধে গড়িয়ে রাত হতে চলল, উনি এখনো আসেননি। মনটা কেমন খচখচ করছে আমার। বাবা আর দুলাভাই ও কয়েক মিনিট আগে বাহিরে গেলেন। মা রান্না ঘরে টুকটাক কাজ করছেন। আমি হেল্প করতে গিয়েছিলাম মায়ের কাছে, তবে উনি একদম না করে দিয়েছেন। আপুর সাথে বসে বসে আড্ডা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি খুব দরকার পড়ে ডেকে পাঠাবেন বলেছেন। আপুর সাথে বসার রুমে বসে আছি। আয়ান এতক্ষণে একদম ফ্রি হয়ে গেছে আমার সাথে। এখন হাত বাড়িয়ে নিজে থেকে কোলে উঠছে। আপু যখন ওকে বলছে, মামুনিকে আদর দিয়ে দাও তো বাবা, তখন ওর নরম ঠোঁট দিয়ে আমার গালে আদর করে দিচ্ছে। আয়ানকে কোলে নিয়ে আদর করছি আর আপুর সাথে টুকটাক গল্প করছি। আপু আমার জন্য চিকন একজোড়া স্বর্ণের চুড়ি নিয়ে এসেছেন। জোর করে সেগুলো হাতে দিয়ে দিয়েছেন। সম্পর্কে এখন আমি উনার বড় ভাবি হয়, তাই তিনি আমাকে ভাবি ডাকতে চাইলে আমি একদম নিষেধ করে দিয়েছি। উনার অনেক ছোট আমি, পাশাপাশি উনার ছোট বোনও আমি। ছোটবেলা থেকে আপু আমাকে নাম ধরে ডাকতেন। এখন ঘটা করে আর ভাবি বলে ডাকার প্রয়োজন নেই। এই টুকটাক গল্পের মাঝে আপুর ফোনে ফোন আসল। আয়ান আমার কোলে বসে আমার গলার চেইনের লকেটটা গভীরভাবে নেড়েচেড়ে দেখছে। কখনো মুখে দেওয়ার চেষ্টা করছে। আমি ওকে মুখে দিতে নখ উঁচিয়ে না করলে ঠোঁট ফুলিয়ে তুলছে।
বিষয়টা যে কতটা মনমুগ্ধকর দেখাচ্ছে কি বলবো। আপু ফোন রিসিভ করে যখন হ্যাঁ নীরব বললেন। চট করে আপুর দিকে তাকালাম আমি। এসে থেকে একবার শুধু মায়ের সাথে কথা হয়েছে আমার। ভাইয়া ফোন দিয়েছে দেখে চোখ চকচক করে উঠল আমার। আপু আমার দিকে আর চোখে তাকিয়ে ফোনের ওপর পাশে ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, দাঁড়া ভিডিও কল দিচ্ছি। নীরু পাশেই রয়েছে। কথাটা বলে আপু আমার পাশে বসলেন। ভাইয়াকে ভিডিও কল দেওয়ার আগে ভাইয়াই কল দিল। আপু রিসিভ করতেই কানে এয়ারফোন গুজে দেওয়া ভাইয়ার হাসি মাখা চেহারাটা ভেসে উঠল। ভাইয়াকে দেখে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। ভাইয়া ওপাশ থেকে বলে উঠলেন, কিরে আরিফা, বোনটার উপর তোরা নির্যাতন করছিস নাকি? আমার বোন আমাকে দেখে খুশি না হয়ে কেঁদে দিচ্ছে। ভাইয়ার কথায় আপু আমাকে জড়িয়ে ধরে রসিকতা করে বললেন, হুমম, ব্যাপক নির্যাতন হচ্ছে নীরব। তুই ছোটবেলায় আমার চুল ধরে টানাটানি করতিস না, তার প্রতিশোধ নেওয়া হচ্ছে। উনাদের এমন খুনসুটি দেখে আপুর বুকে মাথা রেখেই আমি মুচকি হাসলাম। ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে মলিনতার হাসি হেসে ধীর কণ্ঠে বললেন, তোর মুখের হাসি সবসময় বজায় রাখিস নীরু। কথাটা বলে ভাইয়া মুচকি হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, কেমন আছিস তাহলে? কথাটা বলে উঠে দাঁড়ালো, খাট থেকে নামতে নামতে বলল, দাঁড়া মা বাবার রুমে যাই, সবার সাথে দেখা হবে তাহলে। ভাইয়ার কথা শুনে মুচকি হেসে আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভাইয়া আব্বু আম্মুর রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতেই ফোনের দিকে তাকিয়ে বললেন, এই তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আমি এবার মুচকি হেসে রসিকতার স্বরে বললাম, আর তোমার গুজুর গুজুর ফসুর ফসুর, সে কেমন আছে? আমার কথায় ভাইয়া চোখ বড় বড় করে তাকালেন। তর্জনী ঠোঁটে দিয়ে চুপ করতে ইশারা করলেন। আম্মুকে জোর গলায় ডাক দিল। আম্মুর প্রত্যুত্তরে বল কথাটা কানে আসতেই বুকে যন্ত্রণা অনুভব হল। অস্থির হয়ে আব্বু আম্মুর মুখটা দেখার জন্য ছটফট করতে লাগলাম। ফোনের ওপাশে আমার পুরো পরিবার বসে আছে। আমি ফোনটা আপুর হাত থেকে নিয়ে আমার হাতে ধরলাম। চোখ থেকে অবাধ্য অশ্রুকণা ঝরোঝরো করে গড়িয়ে পড়ছে। জীবনের প্রথম পরিবার ছেড়ে এতদূর এসেছি আমি। আম্মুর মুখে মিথ্যা হাসি থাকলেও বাবার মুখটা একটু বেশিই বিষণ্ণ দেখাচ্ছে। বহু কষ্টে ঢোক গিলে কান্না আটকিয়ে শান্ত কণ্ঠে বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা কেমন আছোট তুমি? শরীর কেমন আছে? আমার কথায় বাবাট মলিন হেসে ধীর স্বরে বললেন, ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আরাফ বাবা, তোর শ্বশুর শাশুড়ি কেমন আছেন? বাবার কথায় সবাই ভালো আছে জানিয়ে মায়ের দিকে তাকালাম। মা আঁচল দিয়ে চোখ মুছলেন। মায়ের মুখের দিকে তাকিয়ে ভিতরে কান্নারা যেন মাথা চাড়া দিয়ে উঠল। নাক ফুলিয়ে ঠোঁট চেপে কাপা কাপা গলায় বললাম, আম্মু। ব্যাস আর কিছু বলতে পারলাম না। হিচকি তুলে সশব্দে কেঁদে উঠলাম। আর সহ্য হচ্ছে না। আমার কান্নার আওয়াজে মা ছুটে আসলেন। আপু বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফোনটা হাতে নিলেন। আম্মু আব্বুকে সালাম দিল। অপর পাশে মা এসে বসলেন। সবার সাথে কুশল বিনিময় করে কথা বলতে লাগলেন। আপুর বুকে মাথা রেখে হেঁচকি তুলেছি আর ফোনের দিকে চেয়ে আছে। আয়ান আমার কোলে বসে রয়েছে। আম্মু কান্না ভেজা গলায় মাকে উদ্দেশ্য করে বললেন, বুবু নীরু রে দেখে রাখিওট। মেয়েটা আমার বড় লাজুক, চুপচাপ, নরম। প্রয়োজনে অপ্রয়োজনে ও মুখ ফুটে কিছু বলতে পারে না।
কথাগুলো বলে সশব্দে ডুকরে কেঁদে উঠলেন। মায়ের কান্না দেখে আমি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলাম। বাবার করুণ কণ্ঠে মায়ের উদ্দেশ্যের বলা কিছু কথা শুনতে পেলাম। আপা নীরুর ঠান্ডা জনিত সমস্যা রয়েছে, আরাফকে একটু বলে দিবেন। হুটহাট কাশি উঠলে বন্ধ হতে চায় না, অ্যালার্জি জনিত শ্বাসকষ্টও রয়েছে। আর আপনি। বাবার কথাগুলোর মাঝে মা মৃদু হেসে এপাশ থেকে জবাব দিলেন, আমি সব জানি নৌশাদ। যবে থেকে নীরু এসেছে তবে থেকে তোমার সাথে কথা হলেই তুমি এই কথাগুলো বলেছ ভাই। আমার সব মনে আছে। বাবা আর কিছু বললেন না, ছলছল চোখে আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আর কখনো ভিডিও কল দিব না তোকে। তুই এভাবে কাঁদলে কার ভালো লাগে বল? তুই হেসে খুশি হয়ে কথা বলবি, তা না করে কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। বাবার কথা শুনে চট করে উঠে ভালোভাবে বসলাম। হাত দিয়ে চোখ মুছতে মুছতে মেকি হেসে স্বাভাবিক স্বরে বললাম, সরি বাবা, আর এমন করব না। প্লিজ তুমি ফোন দিবে কিন্তু। আমি তো এখানে অনেক ভালো আছি, তবে তোমাদের দেখে ইমোশনাল হয়ে পড়েছি এই একটু। আমার কথা শুনে সবাই হেসে দিল। এত কিছুর মাঝে আয়ানের দিকে কারো কোনো লক্ষ্য নেই। আমি সবে চোখ মুছে আয়ানের দিকে লক্ষ্য করতেই চমকে গেলাম। আয়ান আমার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে শব্দহীন কেঁদে যাচ্ছে। বাচ্চাদের এমন কান্না সচরাচর আমি খুব কম দেখেছি। তাই ভ্রু কুঁচকে আয়ানের উদ্দেশ্য নরম কণ্ঠে, কি হয়েছে বাবা যেই বলছি, অমনি গগন বিদারক চিৎকার দিয়ে কেঁদে উঠল আয়ান। আয়ানের হঠাৎ এমন কান্নাতে সবাই আঁতকে উঠলাম। আপু আমার কোল থেকে ওকে কোলে নিয়ে দাঁড়ালেন। পরিবারের সবার কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আপুর পিছনে দাঁড়ালাম মা আর আমি। এতক্ষণে কান্না থেমে গেছে আয়ানের। আপুর পাশে আমি দাঁড়াতেই দুই হাত বাড়িয়ে লাফিয়ে চলে এলো আয়ান আমার কোলে। গলা জড়িয়ে ঘাড়ে মাথা দিয়ে চুপটি করে জড়িয়ে রইল আমাকে। ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আপুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আপু মুচকি হেসে বলল, কারো কান্না সহ্য করতে পারে না ও। ওর সামনে কেউ কাঁদলেই কেঁদে দেয় ও। কথাটা বলে সশব্দে হেসে দিল আপু। আমি মুচকি হেসে আয়ানের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। বুঝতে পারলাম হয়তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে আয়ান। বিছানায় শুয়ে শুয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছি। সবাই যে যার মতো শুয়ে পড়েছে। রাত 11টা পেরিয়ে গেছে। বাবা মা মেডিসিন নিয়ে 10টার মধ্যে শুয়ে পড়ে। আপু দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘরে এসে ঘর অন্ধকার করে শুয়ে পড়েছি। মানুষটা এখনো আসেননি। রাতের খাওয়ার আগে বাবা ফোন দিয়েছিলেন উনাকে। সবাইকে খেয়ে শুয়ে পড়তে বলেছেন উনি। ফিরতে নাকি একটু রাত হবে। সেই কখন বাহিরে গিয়েছেন, এখনো আসার নাম নেই। আমি যে উনার জন্য অস্থিরতা বোধ করছি, সেই খেয়াল কি উনার রয়েছে? এদেশের কোনো সিম ও আমাকে উনি দেননি যে উনাকে একটু ফোন দিব। নিঃশব্দে চোখের পানি ফেলছি আর এইসব কথা ভেবে যাচ্ছি। ঘুমাতেও পারছি না। ঘুমের ঔষধ থাকলে নির্ঘাত একসাথে দুটো খেয়ে ঘুমিয়ে পড়তাম। তারপর আসুক উনি যখন খুশি তখন। কথাগুলো ভাবতেই বুক চিরে গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সাথে সাথে দরজায় খট করে খোলার মতো শব্দ হল। চুপ করে চোখ বুজে পড়ে রইলাম আমি। পায়ের শব্দ আর পারফিউমের ঘ্রাণে বুঝতে পারলাম উনি এসেছেন। গুটি গুটি পায়ে আমার পাশের বেড সাইড টেবিলের উপর কতগুলো প্যাকেট রাখলেন উনি।
তারপর শার্টের বোতাম খুলতে খুলতে আলমারির কাছে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করলেন। উনি এসেছেন ভেবেই এতক্ষণের অস্থিরতা, নীরব যন্ত্রণা সব যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। চুপচাপ চোখ বুজে ঘুমের ভান করে পড়ে রইলাম বিছানায়। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলেন উনি। আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়ালেন। তারপর আমার পাশে এসে কম্বলের মধ্যে ঢুকে শুয়ে পড়লেন। আমি উনার দিকে পিঠ দিয়ে পাশ ফিরে শুয়ে আছি। হঠাৎ পেটে উনার শীতল হাতের স্পর্শ অনুভব করলাম। হাতটা এত ঠান্ডা ছিল যে পেটটা কেঁপে উঠল। উনি চুলের মধ্যে মুখ ডুবিয়ে পেটের ভেতর দিয়ে হাত দিয়ে জড়িয়ে শুয়ে রইলেন কিছুক্ষণ। আমি একদম দম আটকে পড়ে রইলাম। তারপর চুলগুলো কাঁধ থেকে সরিয়ে উপরে দিলেন। উন্মুক্ত পিঠে ঠোঁট ছুঁয়ে দিলেন। সহসা কেঁপে উঠলাম আমি। উনি এবার পিছন থেকে আমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে গাঢ় স্বরে বললেন, খেয়েছ? আমি কোনো উত্তর দিলাম না উনার কথায়। উনি এবার গালের উপর গাল রাখলেন। আগের মতো করে বললেন, কেঁদেছ কেন হুমম? কথাটা বলে গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি চুপচাপ পূর্বের ন্যায় পড়ে রইলাম। উনি মনে হয় একটু বিরক্ত হলেন তাতে। মাথা উঁচু করে আমার মুখের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তারপর কাঁধে হাত দিয়ে টান দিয়ে সোজা করে শুয়ে দিলেন। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে মুখ কাত করে চোখ বুজে রইলাম। উনি শরীরের অর্ধেক ভার আমার ওপর দিয়ে রাশভারী গলায় বললেন, খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি তাই না? এবারেও আমার নীরবতা যেন উনাকে ধৈর্যহীন করে তুলল। শক্ত করে গালে হাত দিয়ে সোজা করে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, চোখ খোল নিরুপমা, আমার দিকে তাকাও। হঠাৎ এত গম্ভীর ভাব। আমি বুঝতে না পেরে আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। ঝাপসা চোখে মানুষটার রাগী রাগী মুখ দেখতে পেলাম। উনি ঠিক কি কারণে রেগে গেছেন ভেবে শিউরে উঠলাম। চোখের কোনো বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। উনি এবার শক্ত কণ্ঠে বললেন, কেন কান্না করছ? বল কেন কান্না করছ? শেষের লাইনটা একটু শাসিয়ে বললেন। আমি আতকে উঠলাম ক্রমশ। বিড়বিড় করে বললাম, এমনি। আমার উত্তরে উনি উপহাসের হাসি হাসলেন। টেবিল ল্যাপটা জ্বালিয়ে দিয়ে আমার উপর থেকে উঠলেন। খাট থেকে পা ঝুলিয়ে আমার দিকে পিঠ দিয়ে বসলেন। মাথার চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে ব্রাশ করলেন। মেঝের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমি বিস্মিত চোখে চেয়ে ধীরে ধীরে উঠে বসলাম। মনে হলো সকালের জন্য উনি মনে হয় এমন করছেন। তাই কাপা কাপা হাতে উনার পিঠে ছুঁয়ে দিলাম। ধীর কণ্ঠে মিনমিনে গলায় বললাম, সরি। আমার কথায় উনি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে মুখ করে তাকালেন। রাগী চোখে তাকিয়ে হাত ধরে হেঁচকা টান দিলেন। আচমকা এমন হওয়াতে মুখ থুবড়ে উনার বুকে গিয়ে পড়লাম। নাকে ব্যথাও পেলাম একটু। ফুপিয়ে উঠতে উঠতে থেমে গেলাম। আমার মুখটা শক্ত হাতে উঁচু করে ধরলেন উনি। দাঁতে দাঁত চেপে বললেন, কিসের সরি হুমম? ঠিক কি কারণে তুমি সরি বলছো বলতো? আমি কল্পনাও করিনি উনি এমন করবেন আমার সাথে। বিস্মিত চোখে চেয়ে রইলাম আমি। অল্পতে কেঁদে দেওয়া আমি যেন কাঁদতেই ভুলে গেলাম। শুধু চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে গড়িয়ে পড়তে লাগল নোনা পানি। উনি আমাকে ছেড়ে দিলেন। গালে জমে থাকা চোখের পানি আঙ্গুলে নিয়ে রাশভারী গলায় বললেন, এই মেয়ে, এই যে এত কান্না, এত যন্ত্রণা, এগুলো কিসের জন্য? এখনো ঘুমোওনি কিসের জন্য? খাওনি কিসের জন্য? বল বল, কথাটা একটু জোরে বললেন উনি। আমি চমকে উঠলাম সাথে সাথে।
উনি এবার নিজের দিকে আঙুল দিয়ে কড়া গলায় বললেন, আমার জন্য রাইট। বল আমার জন্য। উনার কথায় আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তাই ঠোঁট চেপে নাক ফুলিয়ে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ালাম। উনি এবার নরমভাবে আমার ডান গালে হাত রাখলেন। মুহূর্তেই স্বর নরম করে বললেন, তবে তুমি কেন সরি বললে হুমম? দোষ তো আমার, তাই না? রাত করে তো আমি বাড়ি ফিরেছি। আমার জন্য তুমি কষ্ট পেয়েছ। তোমার বুকে তীব্র কষ্ট অনুভব হয়েছে আমার জন্য। তবে তুমি কেন সরি বলছো বল? উনার স্বর নরম দেখে এতক্ষণে কান্নাগুলো যেন বাঁধ ভেঙে দিল। ফুপিয়ে নাক ফুলিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। গালে রাখা হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে দিলেন উনি। গাল থেকে হাত সরিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে শান্ত কণ্ঠে বলতে লাগলেন, তোমার জন্য কষ্ট পেলে আমি যেমন অভিযোগ করতে পারি, তাহলে আমার কারণে তুমি কষ্ট পেলে তুমি কেন সহ্য করবে? তোমার অধিকার আমি, তোমার সম্পদ আমি, তোমার অর্ধাঙ্গ আমি। আজ রাত করে বাড়ি ফিরেছি, তুমি চুপচাপ শুয়ে আছো। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। তাই বলে আমি কি কিছুই বুঝতে পারি না? তোমার কষ্ট হচ্ছিল, তুমি যে নির্ঘুম ছটফট করছিলে তা কি আমার অজানা? বল। কথাগুলো বলে থামলেন উনি। মাথা নিচু করে উনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমি। উনি এবার আমার দিকে তাকালেন, নরম গলাটা শক্ত করে রাশভারী গলায় বললেন, আমার প্রতি তোমার সম্পূর্ণ অধিকার আছে নিরুপমা। আমার প্রতি তোমার রাগ অভিমান হলে সেটা প্রকাশ করা তোমার অধিকারের মধ্যে একটা। যদি কোনো ভুল করি, যদি কোনো অন্যায় করে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, নীরবে চোখের পানি ফেলে সব সয় যাবে না। কথাগুলো বলে উনি থামলেন। আমি উনার চোখের দিকে কাতর নয়নে তাকিয়ে আছি। উনি এবার উনার শার্টের কলারের দিকে আঙুল দিয়ে দেখিয়ে রাশভারী গলায় বললেন, আজ যখন রাতে দেরি করে ফিরেছি, তখন মুখ লুকিয়ে কান্না না করে আমার কলার চেপে ধরে দাঁতে দাঁত চিপে যদি বলতে, আজকের পর থেকে আপনি এত রাত করে কখনো বাড়ি আসবেন না। কষ্ট হয় আমার, তীব্র যন্ত্রণা অনুভব হয় বুকে। এইভাবে যদি বলতে, বিশ্বাস কর আমি খুব খুশি হতাম, খুব খুশি। নিজেকে মেলে ধর নিরুপমা। সবার ইচ্ছে পূরণে নিজেকে মানিয়ে নিও না। তোমার অনুভূতি কেউ প্রায়োরিটি দাও। কারণ নিজের অনুভূতির মর্যাদা নিজে যদি না কর, কেউ তোমার অনুভূতির মর্যাদা দিবে না। কথাগুলো বলে উনি দীর্ঘশ্বাস ফেললেন। আমার চোখের দিক থেকে মুখ ঘুরিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন। ধীর কণ্ঠে ফ্লোরের দিকে তাকিয়ে বললেন, সেদিন তুমি যখন আমার কলার চেপে বলেছিলে আমাকে ভালোবাসতে চাও, বিশ্বাস কর, কথাটা শেষ করতে দিলাম না। ঝট করে উঠে কলার চেপে ধরলাম উনার। জোরে ঝটকা টান দিতেই আমার বুকের উপর পড়লেন উনি। টাল সামলাতে না পেরে বিছানায় ধপ করে পড়লাম আমি। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বললাম, এরপর থেকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন মিস্টার আরাফ। আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ভুলেও চেষ্টা করবেন না। আমার কথায় উনি মুচকি হাসলেন। নাকেট নাক ঘষে রসিকতার স্বরে বললেন, জো হুকুম মেরি অর্ধাঙ্গিনী। উনার কথার মাঝে আমি দ্রুত উনার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিলাম। প্রথমে উনি চমকে গেলেও পরে নিজেও আমার ডাকে সায় জানালেন। মাতাল করা অবাধ্য হাতের বিচরণে পাগল করে দিতে লাগলেন। এই প্রথম নিজে থেকে মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে লাগলাম। মানুষটা যে খুব করে চায় আমাকে, আমার ভালোবাসাকে, আমার দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে, আমাকে ভেঙে চুরে নতুন করে গড়তে।
আমি ধন্য এমন মানুষ পেয়ে। নিজের ভাগ্যকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। মানুষটাকে ভালোবাসব। খুব 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 ভালোবাসব। কোনো অভিযোগ রাখব না। অনুভব করছি কেউ কপালে খুব গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে। গালে হাত দিয়ে হালকা স্লাইড করছে। ঘুমু ঘুমু চোখে হালকা করে চোখ মেললাম। সকালের শুরুটা উনার মনোমুগ্ধকর হাসি দেখে শুরু হল। মুচকি হেসে উনার বুকের মধ্যে মাথা এগিয়ে দিলাম। শক্ত করে জড়িয়ে ধরলেন উনি আমাকে। আমার চুলে আঙুল ছুঁয়ে দিতে দিতে বললেন, উঠো, ঘুরতে যাবে না? আমি আলিঙ্গন আরো গভীর করে না সম্মতিতে মাথা নাড়ালাম। আমার না বলাতে উনি বিস্মিত হলেন। উনার বুক থেকে আমার মাথাটা হাত দিয়ে সামনে ধরলেন। চোখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি? উনার কথায় মুচকি হেসে আবার আমি না সম্মতিতে মাথা নাড়ালাম। আমি যে মজা করছি বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলেন উনি। সামনে চলে আসা অবাধ্য চুলগুলো কানে গুজে দিয়ে রসিকতার স্বরে বললেন, পাক্কা আধা ঘন্টা সময় দিলাম ম্যাডাম। এর মধ্যে যদি একদম রেডি না হয়েছেন, আমি কিন্তু অফিসে চলে যাওয়ার জন্য একবারও ভাবব না। অযথা তো আর অফিস মিস করা ঠিক হবে না। উনার কথা শুনে মুচকি হেসে উনার কপালে চুমু খেলাম। গুটিসুটি মেরে উনার বুকের মধ্যে মুখ ডুবিয়ে শান্ত কণ্ঠে বললাম, এখানে আর একটু থাকি প্লিজ। আমার কথায় সশব্দে হেসে উঠলেন উনি। আলিঙ্গন গাঢ় করলেন ক্রমশ। প্রায় আধ ঘন্টা জার্নি শেষে আমরা সঠিক গন্তব্যে পৌঁছালাম। বিশাল এক রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা। জায়গাটা এত এত জাঁকজমকপূর্ণ যে পুরো রাস্তা হা মেলে তাকিয়ে দেখেছি আর এসেছি। আকাশচুম্বী অট্টলিকা আর মানুষের মেধার বহিঃপ্রকাশ সচোখে দেখতে হলে এইখানে আসতে হবে সবার। এখনো কিছু না দেখতেই চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমার। একটা সময় যেই দুবাইয়ের মানুষ খালি পায়, খেয়ে না খেয়ে মুসাফির হয়ে ঘুরে বেরিয়েছেন। মাত্র 50 বছরের ব্যবধানে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং বিলাসবহুল রাজ্যে পরিণত হয়েছে এখন। দুবাইয়ের এই পরিবর্তনের মূল কারণ দুবাইয়ে খনিজ তেলের খনি। তবে এই খনি একসময় ফুরিয়ে যাবে এবং তখন দেশের অবস্থার অবনতি যেন না হয়, তাই প্রিন্স মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম পরিকল্পনা করেন দুবাইকে বিশ্বের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করবেন। সেই অনুযায়ী একটার পর একটা চমকপ্রদ স্থাপনা নির্মাণ শুরু করেন। তার মধ্যে পাম জুমেইরাহ কৃত্রিম দ্বীপমালা একটি। মানুষ তার কর্মে বিশ্বাসী হলেও বরাবরের মতো আমি ভাগ্যে বিশ্বাসী। আমার মতে কর্ম তো দিনমজুর, রিকশাওয়ালা, সাধারণ শ্রমিকরাও করে। তবে কখনো কি তারা খুব বেশি সফলতা পায়? দিন শেষে তারা কি দামি দামি হোটেল, রেস্তোরাঁতে খেতে পারে? নাকি একটা সময় বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারে? কিন্তু ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে যায়। আল্লাহ চাইলে ক্ষণিকের ব্যবধানে মানুষের সময় বদলে যায়, অবস্থা বদলে যায়। মানুষ তো শুধু ছুটে চলে রিজিক আর মৃত্যুর তাড়নায়। একমুঠো রিজিক যেখানে নির্ধারিত সেখানে তোমাকে যেতেই হবে, আর মৃত্যু যেখানে লিখা থাকবে। সব কিছু ছেড়ে আমরা ঠিক সেখানে পৌঁছে যাব। ঠিক কত তলায় রয়েছি জানা নেই, তবে জানালা দিয়ে সমুদ্রের বুকে পাম জুমেইরাহ দ্বীপের অনেকটা দেখা যাচ্ছে। উনার মুখে শুনলাম আমরা দ্বীপের বাহিরের একটা রিস্টে রয়েছি। দ্বীপের ভিতরের রিস্টগুলো খুবই ব্যয়বহুল। পার ডে সর্বনিম্ন 60,000 থেকে 21 লক্ষ পর্যন্ত ভাড়া দিতে হয় ওই সব রিস্টে। আমাকে ফ্রেশ হতে বলে উনি বাহিরে গিয়েছেন। কাল রাতের প্যাকেটগুলো সকালে খুলে দেখেছিলাম। 2টা ডিজাইনার বোরখা, হিজাব আর 5 পার্টের নাইট ড্রেস ছিল তাতে। নাইট ড্রেসটা দেখে ঝটপট সেগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলাম।
কি সাংঘাতিক মানুষ বাবা ভেবে যেই ব্যাগ সেখানে রেখে চুপচাপ কেটে পড়তে চেয়েছিলাম। তবে আসার আগে ব্যাগ থেকে একটা বোরখা বের করে নিজ হাতে পরিয়ে দিতে দিতে রাশভারী গলায় বলেছেন, শপিং ব্যাগগুলো অবশ্যই লাগেজে তুলে রাখবে। 2 দিনের জন্য যাচ্ছি আমরা, প্রয়োজন পড়বে তোমার ওসব। কথাগুলো ভেবে মুচকি হেসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। সাথে সাথে দরজায় কে যেন নক করল। মাথায় ওড়না দিয়ে দরজা খুলে দেখলাম আপু দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে মুচকি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে তাড়া দেওয়া ভঙ্গিতে বললেন, চল চল, তোমার দুলাভাই আর আরাফ নিচে অপেক্ষা করছেন, তাড়াতাড়ি রেডি হও। দ্বীপের ভেতরে যাবে না? আপুর কথায় হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে উনার দেওয়া আরেকটা বোরখা গায়ে জড়িয়ে নিলাম। মাথায় হিজাব বাঁধতে বাঁধতে আপুর উদ্দেশ্য শান্ত কণ্ঠে বললাম, আয়ান কান্না কাটি করছে নাকি আপু? মাকে ফোন দিয়েছিলেন? আমার কথায় আপু আয়নার নিজেকে পর্যবেক্ষণ করতে করতে বললেন, আম্মুকে পেলে ওর আমাকে লাগে না নিরু? ফোন দিয়েছিলাম, ভালোই আছে বাবাটা। তবে জানো আমারই কেমন কেমন মন খচখচ করছে। কেন যে আম্মুর কথা শুনে ওকে রেখে এলাম। শেষের কথাগুলো বলতে বলতে আপুর মুখটা মলিন হয়ে গেল। সকালে হঠাৎ বাবার গিটে ব্যথা অনুভব হচ্ছিল, তাই ঠিক করেন উনি আসবেন না আমাদের সাথে। বাবার জন্য মাও বারণ করে দেন আসার জন্য। তার মধ্যে আবার আয়ানকে রেখে আমাদের আসতে বলেন। প্রথমে আপু রাজি না থাকলেও মায়ের কথায় আয়ানকে ছেড়ে আসেন। হিজাবে শেষ পিন লাগিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আপুর উদ্দেশ্যে বললাম, চলেন আপু। পাম জুমেইরার দ্বীপে ঢোকার 2টা অপশন রয়েছে, 1 মনো রেল আর 2 আন্ডারগ্রাউন্ড। আপুর কথা অনুযায়ী মনো রেল এ করে দ্বীপের ভেতরে প্রবেশ করি আমরা। আপু আর দুলাভাই সামনে সিটে বসে রয়েছেন, উনি আর আমি পিছনে। কাচের জানালা ভেদ করে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি চারিপাশে। বিস্মিত চোখে চেয়ে দেখছি মানুষের তৈরি এত সুন্দর সাজানো গুছানো পরিবেশটাকে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে আখ্যায়িত করা কতটা সঠিক এগুলো দেখলে তার কিছুটা প্রমাণ পাওয়া যাবে। আমার ভাবনার মাঝে লক্ষ্য করলাম উনি আমার হাতটা ধরলেন, আঙুলের ভাঁজে আঙ্গুল দিয়ে শক্ত করে ধরলেন হাতটা। আমি কোনো কিছু না ভেবেই উনার কাঁধে মাথা এলিয়ে দিলাম। মাথা এলিয়েই জানালার বাহিরের সৌন্দর্য চুপচাপ অনুভব করতে লাগলাম। দ্বীপে এসে ঘুরতে ঘুরতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে আমার। প্রথমে বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আনন্দে আটখানা হয়ে গিয়েছিলাম আমি, তবে এখন নাজেহাল অবস্থা। বিশাল সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। নদীর পাড়ে বহুবার গেলেও এই প্রথম সমুদ্র বিলাস করছি আমি। নিজের অজান্তেই হাত দুটো বাড়িয়ে দিলাম দুপাশে পড়ন্ত বিকেলের সমুদ্রের উত্তাল ঢেউয়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম। ততক্ষণে পাশে এসে উনি দাঁড়ালেন। পকেটে হাত ঢুকিয়ে বুক টান করে দূর সমুদ্রের পানে চেয়ে রইলেন। উনাকে পাশে দেখে হাত নামিয়ে নিলাম। নিজে থেকে উনার পাশ ঘেঁষে দাঁড়ালাম। আশেপাশে আর চোখে তাকিয়ে দেখলাম আপু দুলাভাইকে কোথায় দেখতে পেলাম না। ভ্রু কুঁচকে সামনে তাকাতেই দূর সমুদ্রের পানে চেয়ে রাশভারী গলায় উনি বললেন, আরিফারা এখানে নেই। উনার কথায় একটু ঝটকা খেলাম। ভীষণ সাংঘাতিক মানুষ উনি। মুখের কথা মুখেই থাকে, টপ করে বলে ফেলেন উনি। কথাগুলো ভেবে আর চোখে উনার দিকে তাকালাম। উনি এখনো দূর সমুদ্রে চেয়ে আছে। আমি চুপচাপ উনার বাহুর ভেতর দিয়ে হাত গলিয়ে দিলাম। বাহুটা শক্তরে চেপে ধরে উনার বাহুতে মাথা এলিয়ে দিলাম। দূর সমুদ্রের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।
হঠাৎ উনি রাশভারী গলায় আপন মনে বলতে লাগলেন, এই মুহূর্তে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছোট, সেই জায়গায়, ঠিক সেই জায়গায় অজস্রবার আমি তোমার নামের চিহ্ন লিখেছিলাম। তবে আফসোস, এই উত্তাল সমুদ্রের ছুটে আসা প্রবল ঢেউ প্রতিটি বার তোমার নামের চিহ্নগুলো ভাসিয়ে নিয়ে যেত। বয়সটা নেহাতই আবেগের ছিল জানো, তাই সমুদ্রের প্রতি এক রাশ অভিমান হতো আমার। মনে হতো ঠিক তোমাকেই আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতার মতো তোমার নাম লিখতে লিখতে সময়টা কখন যে পেরিয়ে যেত বুঝতেই পারতাম না। তবে সবশেষে বিষণ্ণ মনে বাড়ি ফিরতে হতো আমাকে, কারণ দিন শেষে সমুদ্রের কাছে বারবার পরাজিত হতাম আমি। কথাগুলো বলে কিছুক্ষণ থামলেন উনি। এতক্ষণ দূর সমুদ্রের পানে চেয়ে থাকলেও মুখ তুলে অবাক চোখে তাকালাম উনার দিকে। উনি আমাকে ভালোবাসেন, প্রচণ্ড রকমের ভালোবাসেন, তবে এই ভালোবাসার শুরুটা কবে থেকে তা সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত আমি। অবাক চোখে উনার দিকে তাকিয়ে থাকলাম। উনি পূর্বের ন্যায় ঠাই দাঁড়িয়ে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে পুনরায় বলতে লাগলেন, বয়সটা তখন 16-17 হবে হয়তো। তোমাকে আমাকে নিয়ে সবার মাঝে যখন একটু আকটু হাসি ঠাট্টা চলছিল, গোপনে গোপনে তোমাকে নিয়ে অজস্র কল্পনার সূচনা ঠিক তখন থেকে। শেষ যখন তোমাকে দেখেছিলাম সামনাসামনি, চটপটে দুরন্ত দুই দিকে ঝুঁটি বাঁধা এক পবিত্র হাসি হেসে কত নির্দ্বিধায় বলে দিয়েছিলে, আরাফ ভাইয়া 10টা টাকা দিবে, বাহিরে আচারওয়ালা এসেছে। শেষবারের মতো তোমার প্রাণোচ্ছল হাসি দেখেছিলাম আমি সেদিন। বিশ্বাস কর, সেদিনের পর থেকে আজ পর্যন্ত সেই হাসির মায়ে ডুবে আছি আমি। এই শহরে শত শত সুন্দরীর মাঝে কখনো নিজেকে হারিয়ে ফেলিনি। আমার ভাবনাতে শুধু তুমি ছিলে সব সময়। তোমার হাসিটুকু আকরে স্বপ্ন বুনে গেছি প্রতিনিয়ত। তুমি হয়তো কখনো জানতেই পারো নি যে তোমাকে নিয়ে কেউ স্বপ্ন দেখে। পারিবারিক অ্যালবাম থেকে কেটে নেওয়া তোমার দুদিকে ঝুঁটি বাঁধা ছবিটা আজও আমার মানিব্যাগে বিদ্যমান। তুমি হয়তো লক্ষ্যও করনি কখনো। জানো নিরুপমা, সময়ের সাথে সাথে বয়সটা বেড়েছে, আবেগটাও কেটে গেছে খানিকটা। তোমাকে ভেবে হুটহাট মন খারাপ হতো না অতটাও। তবে বুঝে গেছিলাম খুব বেশি ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ভালোবাসি কথাটি কখনোই তোমাকে জানাতে চাইনি আমি। আমার ইচ্ছে ছিল একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েই তোমাকে উজাড় করে ভালোবাসবে। তাই ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ রাখিনি। তবে হুটহাট মাঝরাতে ঘুম ভেঙে গেলে বেকনিতে বসে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবতাম, তোমার জীবনে কেউ নেই তো, যার প্রায়োরিটি আমার চেয়ে দ্বিগুণ। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছিয়ে বসতাম। শুনেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে যা চাইব তাই পাব। বিশ্বাস কর, বিগত যত রাত নির্ঘুম কেটেছে আমার, তত রাতে তাহাজ্জুদের নামাজে শুধু তোমাকেই চেয়েছি। একনাগাড়ে কথাগুলো বলে থামলেন উনি। পলকহীন চোখে তাকিয়ে রইলাম উনার দিকে। দুচোখ ফেটে যাওয়ার মতো যন্ত্রণা অনুভব হচ্ছে আমার। তবুও মন বলছে পলক ফেললেই কিছু অংশ বাদ পড়ে যাবে জীবন থেকে। গাল বেয়ে অজস্র অশ্রু ঝড়ো ঝড়ো করে গড়িয়ে পড়ছে। উনি মলিন হেসে আমার দিকে তাকালেন। পকেটে থেকে ডান হাত বের করে আমার চোখ দুটো আলতোভাবে বন্ধ করে দিলেন। উঁচু করে চেয়ে থাকা মাথাটা পুনরায় উনার বাহুতে এলিয়ে দিলেন। চোখ বন্ধ করে শক্ত করে উনার বাহু জড়িয়ে ধরলাম। বাহুতে মাথা দিয়ে চোখ বুঝে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলাম। উনি এবার শান্ত কণ্ঠে বললেন, তোমাকে ভীষণভাবে ভালোবাসার কথাটা একমাত্র বাবা জানতেন। তাই এই বছর দেশে ফেরার পরে তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে ঘরে তোলার জন্য মাকে বলেছিলেন।
বাংলাদেশে যাওয়ার আগের দিন আমি এইখানে এসেছিলাম। বিগত কয়েক বছরের মতো তোমার নামের সিম্বল লিখে পাশে বসেছিলাম। প্রতিবারের ন্যায় সমুদ্র যখন আমার সাথে বিরোধিতা করল, তখন মনে মনে বলেছিলাম, হয় তোমাকে নিয়ে এইখানে আসব, নয় তোমার নামে শেষ সিম্বল লিখে শেষবারের মতো ভাসিয়ে দিব সমুদ্রের বুকে। দ্বিতীয়বারের মতো কখনো পা দিব না এই শহরে। তবে দেশে ফিরে ছোটবেলার সেই প্রাণবন্ত নিরুপমাকে আমি দেখতে পাইনি। আমার ভাবনার বিপরীত একজন মানুষকে আমি দেখেছিলাম, যার চোখ দুটোতে শুধু বিষণ্ণতা আর বিষণ্ণতা। তবে জানো, খুব বাজেভাবে ভেঙে পড়েছিলাম সেদিন যেদিন রাইয়ার মুখে শুভ্র নামটা শুনেছিলাম। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সব স্বপ্ন শেষ। তোমাকে পাওয়া বুঝি আমার ভাগ্যে নেই। তবে নিজেকে বহু কষ্টে কঠোর করে তোমার সামনে এসেছিলাম, মনে মনে ঠিক করেছিলাম তোমার সিদ্ধান্তকে সম্মান দিয়ে পিছিয়ে যাব। হয়তো কষ্ট হবে, মরে তো যাব না। তবে যখন অধিকার নিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছিলে তুমি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পাওয়ার মতো আনন্দ হচ্ছিল আমার। খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আমি। কথাগুলো বলে উনি থামলেন কিছুক্ষণ, চোখ বন্ধ করে উনার তীব্র দীর্ঘশ্বাস অনুভব করলাম আমি। বুঝতে পারলাম শত শত বছরের পুষিয়ে রাখা কথাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসতে চাইছে। তাই মাঝপথে বাধা দিতে চাই না বলে চুপ করে রইলাম। কাতর কণ্ঠে উনার বাকি কথাগুলো কানে এল। শুরু থেকে চেয়েছিলাম একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে। ভালোবাসি তোমায় আমি। ভালোবাসা পবিত্র সম্পর্ক। ভালোবাসাতে অপবিত্রতা ঢোকাতে নেই। তাহলে যেটা ভালোবাসা থাকে না, হয়ে যায় নোংরামি। আর একটা নোংরা সম্পর্ক কখনোই পূর্ণতা পায় না। এই ভাবনায় বড় হওয়া আমি সেদিন যখন আবেগে ভুল করে বসলাম, নিজের প্রতি তীব্র ঘৃণা হচ্ছিল সেদিন। তাই বাবাকে ফোন দিয়ে সরাসরি সব খুলে বলে তোমাকে খুব শীঘ্রই অর্ধাঙ্গিনী হিসেবে মর্যাদা দিয়েছিলাম। আজ তুমি একান্ত আমার, শুধুমাত্র আমার। তোমার সবটা জুড়ে আমার বিচরণ। তবে দিন শেষে তুমি খুব চাপা, তোমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজে পেতে পেতেও হারিয়ে ফেলি আমি। তুমিও মুখ ফুটে বল না কিছু। কথাটা বলে আমার দিকে তাকালেন উনি। গালে হাত দিয়ে অবাধ্য পানিগুলো মুছে দিয়ে নরম কণ্ঠে বললেন, তাকাও আমার দিকে। এতক্ষণ ধরে উনার বলা প্রতিটি কথায় আমার ভিতরে অসহ্য তোড়পাড় তুলেছে যেন। উনার আদর করা স্পর্শে ফুপিয়ে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখলাম উনার দিকে। সূর্য দূর সমুদ্রের বুকে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চারিদিকে আলো যেন আধারে রূপ নিচ্ছে। হঠাৎই বড় একটা ঢেউ আমাদের দিকে আসতে লাগল। মোহময় চোখে উনি আমার দিকে তাকালেন, আবেদনময় গলায় বললেন, ঢেউটা তোমাকে ছুঁয়ে দেওয়ার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। বিগত কয়েক বছর ধরে সমুদ্রের কাছে হেরে হেরে আমি ক্লান্ত। শেষ প্রাপ্তিটা যেন আমারই হয়। উনার বলতে দেরি, আমার জড়িয়ে ধরতে দেরি হয়নি। সশব্দে ডুকরে জড়িয়ে ধরলাম আমি উনাকে। অনুভব করলাম একটা বড় ঢেউ এসে ভিজিয়ে দিল আমাদের। আলিঙ্গন আরও গাঢ় করলাম আমি। ফিসফিস করে উনার বলা ভালোবাসি প্রিয় কথাটা শুনতে পেলাম। শক্ত কষ্টে একটু উচ্চ স্বরে বলে উঠলাম সহসা, ভালোবাসি ভালোবাসি, সীমাহীন ভালোবাসি। চলবে।